সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি, আমি আলমগীর হোসেন। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। আমি আলমগীর হোসেন। আপনাদের একটি বিষয় অবগত করি যে প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন। রেমিটেন্স যোদ্ধা যাদেরকে নাম বলা হয়। আর এই রেমিটেন্স যোদ্ধারা আসলে কেমন থাকে, কি অবস্থায় থাকে, এটা নিয়ে কিন্তু অনেকেই খুব একটি নিউজ প্রচার না করলেও আমাদের কাছে যখন কোনো অভিযোগ আকারে চলে আসে তখন কিন্তু আমরা সেটা যাচাই বাছাই করে আমরা চেষ্টা করি সেই কথাটা, সত্য কথাগুলা প্রকাশ করার জন্য। আর সেই প্রবাসী ভাইদের মধ্যেই আজকে আমাদের একজন প্রবাসী ভাই জনাব সুমন মিয়া আমাদের সাথে যুক্ত আছে সুদূর সেই প্রবাস থেকে। আমরা তার কাছ থেকে শুনবো যে তিনি আসলে কি সমস্যার মধ্যে তিনি দিন যাপন করছেন এবং আসলে তার কি সমস্যা সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো। জনাব সুমন মিয়া, আপনি কেমন আছেন? সুমন মিয়া, আপনি কেমন আছেন? সুমন মিয়া, আপনি কি আমার কথা শুনতেছেন? আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোন দেশ থেকে বলতেছেন ভাই, প্লিজ? আমি আরব আমিরাত থেকে বলতেছি। আরব যেটা আমিরাত বলে থেকে। মানুষ। জি জি। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনি কেন আজকে আমাকে খুঁজে বের করলেন এবং আপনার কি কথা আছে, মানে আসলে কি সমস্যার মধ্যে আপনি অবস্থার মধ্যে আছেন? একটু প্লিজ একটু পরিচয় দিয়ে বলবেন যে আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন এবং একটু পরিচয় দিয়ে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে নেটওয়ার্ক কি আপনার ওখানে সমস্যা না আমার এখানে সমস্যা? শাইন ডিসকানেক্ট করো নেটওয়ার্ক গুলা। সুমন, আপনার কথা আমরা পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমার আপনার কথা দেশের বাড়ি কথা হলো হ্যাঁ, বলেন। হবিগঞ্জ। আবার বলেন, আবার বলেন, আপনার কথা আমরা পাইনি, নেটওয়ার্কে আটকে আমার গেছিল। কথা আপনি বুঝতে বলেন। পারছেন ভাইয়া? আপনি একটু নেটওয়ার্কের মধ্যে যান, আপনার নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে রে ভাই। আপনি একটু নেটওয়ার্কের মধ্যে থাকেন, আপনার নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ বলেন, একটু পরিচয়টা বলবেন, বলেন। আমার দেশের বাড়ি হলো হবিগঞ্জ, মাধবপুর, শিবপুর। ঠিক আছে। তো আমি আজ থেকে 2 বছর আগে দুবাইতে আসলাম। আমার মা আছে, বাবা আছে, আমরা 3 ভাই 4 বোন। তো আমি আপনার কাছে যোগাযোগ করলাম কারণে আমি একটা সমস্যায় আছি। ঠিক আছে। হুম। তো আমার এক ভাইয়া আপনার নাম্বারটা দিছে, তো উনি যোগাযোগ করছে। হুম। এমনি এমনি বললো যে আপনি একটা মেয়ের একটা সমস্যা নিয়ে আপনি অনেক দৌড়াদৌড়ি করতেছেন, অনেক করতেছেন। তো উনি আমাকে বললো এইভাবে যে তুমি ওর সাথে ওনার সাথে একটু যোগাযোগ করে দেখো। হুম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওনার নাম্বারটা আমাকে দিন। তো ওনার নাম্বারটা দিল। তো আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম। ঠিক আছে। সেই মেয়েটার বাড়ি তো কোথায়, নাম কি, একটু সে ডিটেলস বলে যাবেন। সেই মেয়েটার বাড়ি হলো আমাদের গ্রামে শিবপুর। ঠিক আছে। হুম। সম্পর্কে আমার চাচতুল বোনই লাগে, হুম। পাশাপাশি বাড়ি। তো ওর নাম হলো ইবা। ঠিক আছে। হুম। তে ওর বাবার নাম হলো মুখলিসুর রহমান। ওর 2 ভাই, ওরা 1 বোন। তো ওর সাথে আমার গত 2.5 বছর যাবত সম্পর্ক ছিল। ঠিক আছে। হুম। তো প্রথমে আমাদের সম্পর্কটা শুরু হয়, পাশাপাশি বাড়ি ছিল তো। তো হুম। দুষ্টান্তি ফাইজলামতির মধ্যেই সম্পর্কটা স্টার্ট হয়। তো তারপরে হঠাৎ করে এটা একটা গভীরতায় চলে গেছে। হুম। তো ওর সাথে গভীরতায় থাকাকালীন দেশে ছিলাম 6 মাস। 6 মাস ছিলাম। তারপরে ওই বলতেছে যে
আমাদের সম্পর্কটা তো মেনে নিবে না, তোমার একটা কিছু করতে হবে, তুমি একটা ভালো একটা প্রতিষ্ঠানে যেতে হবে। তো আমি বিশেষ করে তারপরে আমি আমার ফ্যামিলিকে কাছে বললাম যে আমি বাড়িতে থাকবো না, তো আমি দেশের বাইরে চলে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ইমার্জেন্সি ভাবে আমি দুবাইতে চলে আসলাম। হুম তো ওর সাথে যোগাযোগ করে বলছে আমাকে 1 বছর টাইম দিবা, 1 বছরের ভিতরে আবার তুমি আসতে হবে। আমাকে 1 বছর সময় দিছে। হুম তো 1 বছর সময় দিছে, বলছে 1 বছর পরে আইসা আমাকে বিয়ে করতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আগে যাই, তারপরে দেখা যাবে। তো আমি আসলাম, এখানে আসার পরে মনে করেন আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ ভালো দিনকাল যাচ্ছিল। তো আমি ভালো একটা চাকরি পাইছি, মনে করেন আল্লাহর মধ্যে ভালো ইনকাম করতে পারছি, করতেছি। তো হুম তারপরে মনে করেন দিনকাল যাচ্ছিল ভালোই, ওর সাথে যোগাযোগ সম্পর্ক খুব সুন্দরই ছিল। হুম তো মাঝে ওর আম্মু জেনে গেছে একবার, ঠিক আছে, যে জানার পরে হুম ওকে এমনি এমনি নিষেধ করছে যে আমার সাথে যাতে যোগাযোগ না করে, যা কথাবার্তা না বলে, ঠিক আছে। হুম হুম তো ওকে কোরআন শিবে ধরাইছে, ওর আব্বু মারা গেছে, আব্বুর কসম কাটাইছে, কাটানোর পরে তে মনে হুম করেন ও আমার সাথে 2-4 দিন যোগাযোগ বন্ধ রাখছে। তো তারপরে হুম আবার যোগাযোগ করছে আমার সাথে, হুম। সে রাখতে পারে না ওরা, ঠিক আছে। তো আপনার আমার সাথে একটা ফোন যোগাযোগ আসছে, করছে। ফোনটা কেটে দেন, আপনার আশেপাশে ফোন বাজতেছে, ফোনটা কেটে দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ বলেন। তো ওর আম্মু ওকে কোরআন শিবে ধরাইছে, ওর আব্বুর কসম কাটাইছে, মরা বাপের কসম কাটাইছে, বলছে তুই ওর সাথে যোগাযোগ করবি না। তে আমাকে বলে নাই, 3-4 দিন বা সপ্তাহ খানেক রাখছে এইগুলা বলে, তারপরে আবার যোগাযোগ করছে আমার সাথে। তে হুম আমি বললাম কি হয়েছে, কি সমস্যা, এমনি এমনি বললো আমাকে। তো তারপরে আবার এই মনে করেন সবকিছু ঠিক হইলো। তা আমার কাছে বিষয়টা কেমন লাগছে, আমরা পাশাপাশি বাড়ি, ঠিক আছে, ওরা হুম বাড়ি আমাদের বাড়ি একবারই ধরতে গেলে পাশাপাশি বাড়ি। তো হুম আমি একদিন ওর ভাইয়ের কাছে এমনি সবকিছু খুইলা বললাম আমাদের বিষয়ে, যে এমনি এমনি ওর সাথে আমার সম্পর্ক এতদিন যাবত, তো এটা আমার কাছে কেমন লাগছে, এই জন্য আমি তোমার কাছে প্রকাশ করলাম। তো ও বলছে তুমি ওর সাথে আর যোগাযোগ করো না, আমি ওকে বলবো যে তো তোমার সাথে যোগাযোগ না করে তুমি আমাদের নাম্বার টাম্বার সবকিছু ব্লক মেরে দিও। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি যোগাযোগ করার পরে সবকিছু ব্লক করে দিলাম। ও যখন না করছে, তা আমি আমাদের পাশাপাশি বাড়ি, আমি চাই না আমাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা হোক, কোনো ঝামেলা সৃষ্টি হোক। হুম তো এই হুম জন্য এবার যখন আমি ওকে বলছি যদি তোরা রাজি থাকো, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি আগামী সামনের দিকে আমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে, তো হুম সবকিছু আমি সবাইকে বইলা আমি ওকে আংটি পরে দিব। আমি যখন সুযোগ পাই সময় করে আমি দেশে যাব, গিয়ে তারপরে হুম আমার বড় ভাই আছে একজন, উনিও বিয়ে শাদী করুক। তা আমি ঘরে হাত দিই না, আমি ঘরে হাত দেওয়ার করে যদি তোমরা রাজি থাকো হুম তাহলে আমি দেশে গিয়ে বিয়ে করবো। তো ও বলছে যে এখন এটা আমি বলতে পারবো না, কারণ তুমি আবার যাতে যোগাযোগ বন্ধ করে দাও। আমি বলছি, আচ্ছা ঠিক হুম আছে, সমস্যা নাই, তোমরা যেটা ভালো মনে করো, আমি চাই না নিজেদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হোক বা কোনো কিছু হোক। তা আমি যোগাযোগ বন্ধ করে দিছি, টোটালি ওর সাথে যোগাযোগ করার সবকিছু বন্ধ করে দিছি। হুম বন্ধ করে দেওয়ার পরে তারপরে মনে করেন ও ওর ভাইয়ের কাছে বলছি, ওর ভাই বলছে ওর মার কাছে। ওর মার কাছে বলার পরে ওর মা ওকে অনেক অনেক মারছে। তো ওর চাচার কাছে বলছে ওর আব্বু নাই, ঠিক আছে, যে ওর চাচা আসছে ওরে মারতে, অনেক করছে। তারপরে মনে করেন যে রাখতে পারে নাই, এই প্রায় 15-20 দিন, 1 মাসের মতো রাখছে। তারপরে যোগাযোগ বন্ধ করে রাখতে পারে নাই। তারপরে ও হুম। কিভাবে নাই আমার নাম্বার বের করে আমার সাথে আবার যোগাযোগ করছে, ঠিক আছে। তে হুম। যোগাযোগ করছে, তার আমাকে মানে এমনি এমনি মেয়ে বলছে। যোগাযোগ করলো, মেয়ে আবার হ্যাঁ, পুনরায় হ্যাঁ, যোগাযোগ করতেছে আপনার সাথে? জি, জি। তো হুম ও আমার সাথে যোগাযোগ করছে, প্রথম অন্য এক নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করছে। তা আমি বুঝতে পারি নাই, আমাকে বুঝাইছে অন্য একটা মেয়ে। তে হুম আমি আমি বুঝে গেছি, তারপরে আমি বুঝে গেছি, আমি পরিচয় দিই নাই। তে হুম পরিচয় দিই নাই কারণ আমি বলছি ওর সাথে যোগাযোগ করবো না। তারপরে আমি বুঝে গেছি, লাস্টে বলে দিছি। তো বলার পরে ও আমাকে সবকিছু খুলে বললো যে আমি তোমাকে না করছিলাম, আমি আমার ফ্যামিলির কাছে বললো না, যখন হুম সময় হবে তখন বললো। আমি বললাম যে এটা আমাদের একবারই, তো আমরা এক হুম রক্তের, মানে এক সমাজের। তে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে।
তো এই জন্য আমি প্রকাশ করলাম, কারণ পরে যেতে কোনো বিষয়ে যেতে আমাকে না দোষারোপ করতে পারে, আমার ফ্যামিলি মানুষ কাউকে না দোষারোপ করতে পারে। ওরা যদি রাজি থাকে, তা আমি তো ইনকাম করতেছি, সমস্যা নাই, আমি বিয়ে করবো, আমি তো কোনো চুরি করবো না, বিয়ে তো করতে হবে 2 দিন আগে পরে। তারপরে ও বললো না, আমাকে অনেক মারধর করছে, অনেক কান্নাকাটি করছে, বলছে তুমি কেন বললা এই বিষয়ে আমাকে না জানিয়ে। তে অনেক কান্নাকাটি, অনেক রিকোয়েস্ট করার পরে তা আমি বললাম ওকে, আমি তোমার ফ্যামিলিকে জানাইলাম, বলছি ওকে বাইলে বোঝানোর জন্য, মেরে দূরে কিছু করা যায় না, মানুষকে কোনো সময় আঘাত করে কিছু করা যায় না, সুন্দর করে বুঝাইলে যদি মানুষ না বুঝে তাহলে কোনোভাবেই বুঝে না। তাই আমি তোমার ভাইকে বললাম এইভাবে তোমাকে সুন্দর করে বোঝানোর জন্য। তো ওরা কি করলো, তোমাকে মারধর করলো। পরেও বললো যদি তুমি আমার সাথে যোগাযোগ না করো বা আমার সাথে কথা না বলো, তাহলে আমি উল্টা পাল্টা কিছু করে ফেলবো। তারপরে এখন আমি ওর সাথে রিলেশন করছি, মনে করেন 1.5 বছর হয়ে গেছে, এই সময় 1.5 বছর রানিং চলতেছে। তখন আমি ওর সাথে রিলেশন করছি, আমি আসলে ওকে মন থেকে ভালোবাসতাম। তো ও যেটাই বলতো সেটাই করতাম, কিন্তু মানে আমাদের একই এলাকায় দিকে, তো আমি চাইছিলাম সবাইকে, এদের ফ্যামিলিকে জানাই একটা কিছু করতাম। তো আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু ওদেরকে জানাইলাম, ওরা অনেক করছে, ওর ওর বাইকে জানানোর পরে আমার ফ্যামিলি জানছে, এমনকি ওর আমাদের বাড়ির সবাই জানছে, আমাদের গ্রামের সবাই জানছে। ওর ভাই যখন ওর মাকে জানাইছে, ওর মা গিয়ে জানাইছে চাচাকে, একজন থেকে আরেকজন থেকে, এটা আমাদের পুরাটা গ্রামে মনে করেন যে চলে গেছে, ঠিক আছে, তখন গ্রামের সবাই জানে। তো জানার পরে এখন তো আমি দেখলাম ওকে জানাই আমি ভুল করছি, কারণ জানার পরে আমাদের গ্রামের সবাই জেনে গেছে বিষয়টা। জানার পরে কি হলো, আমি ওকে বলছি আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে বলবো না, তোমার সাথে আমি যোগাযোগ করতেছি, যা হবার হবে, এখন আর কাউকে বলবো না, আমি আছি, তুমি যদি ঠিক থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে কথা দিলাম। তা আমি দিন ওকে কথা দিছিলাম যে আমি তোমাকে বিয়ে করবো। তারপরে মনে করেন যে আবার 3-4 মাস গেল, যাওয়ার পরে ওর বড় ভাই জানলো। ওর বড় ভাই মনে করেন যে নেদারল্যান্ড থাকে, ঠিক আছে, তে নেদারল্যান্ড থাকে, ও ও জানতো না। ও জানছে কিভাবে, জানার পরে আবার ঝামেলা করছে, ওকে অনেক মারধর করাইছে ওর মারে দিয়া। ওর মা ও বিষয়টা জানতো, আগে 2 বছর ধরে জানতো। তে মারধর করাইছে, আবার যোগাযোগ বন্ধ করাইছে, আবার 15-20 দিন রাখছে। রাখার পরে আমি তো এই দেশে, আমি দেশে না, ঠিক আছে। তো আবার যে আমি তো ওর খোঁজ পাইতেছি না, ওর কিভাবে যোগাযোগ করবো। তো হঠাৎ করে মোবাইল পাইছে, তো পাওয়ার পরে কইতেছে এমনি এমনি আমার ফ্যামিলি অনেক সমস্যা করতেছে, এই করতেছে, আমার আম্মু এমনি এমনি আমাকে করতেছে, অনেক চাপে রাখছে, তাই আমি যোগাযোগ করতে পারতেছি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন কি করবা দেখো ভালো করে বুঝে। এখন যেহেতু তো জামাল আসতেছে, আমরা বাদ দিয়ে দিই বিষয়টা। বলতেছে না, আমি বাদ দিতে পারবো না, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমাকে বাদ দিতে পারবো না। তো আমি আসলে এই দেশে ওর প্রতি দুর্বল ছিলাম কেন, আমি দেশে আসছি পরে, মনে করেন আসার পর থেকে, যেদিন থেকে আমি দেশের ডিউটি জয়েন করছি, তারপর থেকে মনে করেন যেদিন থেকে বিয়ে করছি এর আগ পর্যন্ত যতদিন আমার সাথে যোগাযোগ হয়েছে, তো আমি ডিউটিতে যেতাম, মনে করেন যে ভোর 5টায়, ভোর 5টায় ডিউটি গেলাম, আমরা 4টার সময় উঠতে গেছে। 4টার সময় মনে করেন আজানও দিনে, ফজরের আজান। তো এই মেয়েটা দেশ থেকে প্রত্যেক দিন সকালে, বাংলাদেশ টাইম 6টা বাজে তখন, তো ওরা আম্মুরা ঘুম থেকে 8টা 9টায়, 6টার সময় আমাকে ঘুম থেকে উঠে প্রতিদিন আমার অ্যালার্ম দিতে হয় নাই, আমাকে ডিউটিতে পাঠাইছে। তারপরে মনে করেন যে বিকালে খাওয়া দাওয়া করছি নি, পাক করতে পারতাম না, ও আমাকে এখান থেকে পাক, নিজে পাক করে আমাকে পাক শিখাইতো। তারপরে মনে করেন যে আমাকে সবকিছু মনে করেন ও নিজের মতো করে আমাকে গুছাই দিছে। তাই আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছিলাম এগুলা দিকে। তারপরে আমাকে অনেক মনে করেন যে অনেক কেয়ার করতো, এক কথা বলতে। তো আসলে আমি এই বিষয় তার মানে নিয়ে ওর প্রতি আপনাদের একটু ভিতরে সম্পর্কটা অনেক বেশ ভালো ছিল, আপনি যে কথা বুঝলাম সম্পর্কটা খুবই গভীর সম্পর্ক। আমার প্রশ্ন হলো এখানে, এই যে আপনি যে বললেন যে আপনার সম্পর্কে চাচাতো ভাই মানে চাচাতো বোন বাড়ির পাশে, তাই তো? চাচাতো জি বোন জি আপনার সাথে যে সম্পর্কটা আপনি যেভাবে বলছিলেন এবং মেয়েটা যেভাবে বর্ণনা আপনি দিচ্ছিলেন, আপনাকে খুব কেয়ার করতো, তার ফ্যামিলি আপনাকে কেন মেনে নিচ্ছে না, মানে মেনে না নেওয়ার কারণটা কি? তাই আমি, কারণটা হলো গিয়ে, তারপরে যখন শেষ পর্যায়ে আসছে, তারপরে আমি হঠাৎ করে ও বলতেছে, আমাকে ফোন দিছে, আমি ডিউটিতে, আমাকে ভয়েস দিছে হোয়াটসঅ্যাপে, যে ওর আম্মু নাকি লাস্টে যখন অনেক ঝামেলা হয়ে গেছে, ওর আম্মুর একটা অন্য একটা যাই হোক একটা সমস্যা ছিল, এটা আমি আরেকজনের কাছ থেকে শুনছি, ঠিক আছে। শোনার পরে আমি ওনাকে বলছি দেখেন, এমনি এমনি আপনি এই কাজটা করেন না, এটা ভালো না, ঠিক আছে। তে যাই হোক,
উনি ওর আম্মু বিষয়টা জানতো, জানার পরেও মনে করেন এটা নিয়ে অনেক গ্যাদারিং করছে, এক কথা যেটা বলে। তে লাস্টে আমি যখন মনে করেন যখন আমি দেশে যাব, এর আগে মনে করেন আমি ডিউটিতে আছি, ডিউটিতে আসছি, আমি মোবাইল লাইনে আনছি, লাইনে আসার পরে দেখি ও আমাকে বয়স দিচ্ছে, ওর আম্মু ওকে এই কবিরাজের কাছে নিয়ে গেছে, যেটা বলে আমাদের বাড়িতে। কবিরাজের কাছে নিয়ে গেছে, ওকে নাকি তাবিজ দিছে হাতে, ঘরে তাবিজ দিছে, ওর বয়সও আছে, আমার কাছে বয়সগুলো আছে। তে ওকে কবিরাজের কাছে নিয়ে গেছে, ওকে তাবিজ দিছে, ওর ঘরে দরজায় কোনায়, ঘরের কোনায়, বিভিন্ন জায়গায় কি যেন লটকাই রাখছে, আমাকে বলছে। তো আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি ঘরে থাকতে পারতেছি না। তো আমি এখন কি করব? তখন ও বলতেছে, তুমি আমাকে বলছো বিয়ে করবা, তুমি এখন দেশে চলে আসো। তো আমি এখন বললাম, দেখো, এখন তো আসার মতো আমার পক্ষে সম্ভব না। কেন? আমি আসছি এই ধরো 20 মাস 21 মাসে পড়ছে, ঠিক হুম, আছে? তো আমার বড় ভাই আছে একটা, আমরা 3 ভাই, তো বড় ভাই বিয়ে করছে, আমার বড় আরেকজন আছে। তো আমার একটা ঘর তোলার বাকি আছে, জায়গা বাসা সবকিছু রেডি ভরে রাখছি আমি, মানে আমি ঘর তুলে দেশে যাব, ও জানতো সেটা। হুম, আমি বললাম যে আমার ঘর বাকি আছে, আমার বড় ভাই বিয়ের বাকি আছে, আমি কিভাবে এখন দেশে যেয়ে তোমাকে বিয়ে করবো? হুম, আমি যে বিয়ে করলাম তাতে কোনো সমস্যা নেই। তো ওকে বুঝাইতেছি, ও বুঝে না, বলতেছে আমি নাইলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো, নাইলে আমি মরে যাব। তে হুম, আসলে আমি ওকে মন থেকে ভালোবাসতাম, তো এই জন্য ওর কষ্ট আমি সহ্য করতে পারতাম না। ঠিক আছে? হুম, তো মনে করেন ও 3 দিন যাবত কান্নাকাটি করতেছে, বয়স গুলো আমার কাছে আছে, অনেক কান্নাকাটি করতেছে। তা কান্নাকাটি করতেছে, আমি ওখানে গালাগালি করতেছি, কোনোভাবে বুঝাইতে পারতেছি না। মানে হুম, কি করবো এখন, বুঝাইতে গেলে তো মনে করেন যে একটা কিছু লাগবে। তো ওর হঠাৎ করে তো অত বড় একটা ডিসিশন নেওয়া যায় না, আমি এই দেশ থেকে যাবো, আমার ফ্যামিলি না জানাই, কাউকে না বললে একটা ডিসিশন নেওয়া তো সম্ভব না আমার পক্ষে। হুম, তে ওকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না, ও বলতেছে আমি বমি করতেছি, আমি ঘরে টিকতে পারতেছি না, এখন তুমি আসবে কিনা। পরে আমার মাথায় অনেক টেনশন ঢুকে গেছে, প্রেশার ঢুকে গেছে, কি করবো? ওর কষ্ট সহ্য করতে পারতেছি না। তারপরে মনে করেন যে আমি গোসল দিয়ে আইসা, ওই মনে করেন ফ্রেশ ট্রেশ হই নাই, টাইপিং এ গেছি, টাইপিং এ গিয়ে টিকিট কাটলাম, ইমার্জেন্সি ভাবে মনে করেন যে টিকিট কাটলাম। এটা মনে করেন যে তারপরে আমি বলছি ওকে আইসা যে আমি কালকে সে- আসতেছি দেশে। সে- সেটা কতদিন আগে টিকিট কাটলেন আপনি? আজকে হলো গিয়ে 6 তারিখ, ঠিক আছে? হুম, হুম, এই আজ থেকে বরাবর 3 মাস আগে এটা। তিন 3 মাস পূর্বে, তাই তো? জি জি, এটা আচ্ছা, মাস হ্যাঁ, গেছিল 31, এটা কি মাস বলে জানে মনে। যাই হোক 3 মাস পূর্বে, যাক মাস বলতে হবে জি না, জি, বলেন 3 মাস পূর্বে, হ্যাঁ 3 মাস পূর্বে আপনি দেশে আসলেন হ্যাঁ ইমার্জেন্সি আমি ছুটিতে, তাই আমি তো? 30 তারিখ, 30 তারিখে আমি 29 তারিখ টিকিট কাটছি রাত্রে এরকম টাইমে গিয়ে, সেম টাইমে। তো আমি হ্যাঁ, বলতেছি কালকে আমি রাত্রে 3টা বাজে আমার ফ্লাইট, আমি দেশে আসতেছি। তো ও শুনে অনেক খুশি হয়েছে, বলছে তাড়াতাড়ি আসো। তা আমার ফ্যামিলি কাউকে আমি বলি নাই, কাউকে জানাইও নাই কিছু। তো আমার মাথায় অনেক চিন্তা ঢুকে গেছে, টেনশন ঢুকে গেছে, কি করতেছি আমি না করতেছি আমি কিছু বুঝতে পারতেছি না। তারপরে কিছু কি মনে করেন যে অত কিছু ভাবি নাই, চলে গেছি বলতে তারপরে আমি গেলাম মার্কেটে গেলাম, বলতে আমি দেশে যাবো, কি বিয়ে করবো, আমার তো প্রিপারেশন নিতে হবে, আমার টাকার প্রয়োজন। তা হুম, আমি অবশ্যই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে, আমার এক দুস্থ ছিল, ইমার্জেন্সি আমি 4 লাখ টাকা নিছি। হুম, তা আমি ইনকাম করতাম, আল্লাহর রহমতে ভালো ইনকাম করতাম, মাসে মনে করেন 80 90 1 লাখ টাকা ইনকাম করতাম। তা আমি হুম, আমার যে যে আমার আরবাব, আমার বস, ওনার কাছ থেকে হুম, আমি টাকা নিয়ে নিছি, আমার আগে কিছু পাওনা ছিল, সবকিছু মিলাই আমি 4 লাখ টাকার মতো জোগাড় করছি। তো এখন দেশে গেলে যোগাযোগ করতে হবে, ওর সাথে মোবাইল প্রয়োজন। তারপরে মনে হুম, করেন যে কিছু নিতে হবে ওর জন্য সামান পাতি, কারণ আমি তো দেশে আমি বাড়ি তুলতে পারবো না, কারণ পাশাপাশি বাড়ি, সবাই হুম, জেনে যাবো, কারণ আমার গ্রামে সবাই জেনে গেছে অনেক ঝামেলায়। তো আমি কাউকে জানাই নাই। তো হুম, ও কি করছে, এই সময়ের ভিতরে আমার বোনকে ও জানিয়ে দিছে, এমনি এমনি হ্যাঁ, হ্যাঁ, জানাই দেওয়ার পরে আমার বোন শুনে আমাকে কল দিছে, তুমি যে কাজ করতেছো ভাইয়া, এই কাজ তো ঠিক না, কারণ হঠাৎ করে তুমি দেশে চলে আসতেছো, এটা তো ওর ফ্যামিলি জানে না, আমার ফ্যামিলি জানে না, তো এটা সমস্যা না। আমি বললাম কি করবো, ও আমাকে অনেক প্রেশার দিতেছে, আমার মাথায় যে ঢুকতেছে না কি করতাম। তারপরে আমি ডিসিশন নিয়েছি, তো আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু ডিসিশন নিয়ে নিছো তো আর কিছু করার নাই। তো আমি আমি আপনাকে বলতেছি একটু থামিয়ে দেই, সেটা হলো যে আপনি যে এতক্ষণ যে কথাগুলা বললেন সেটা হলো আপনার সম্পর্কের কথা বললেন, তাই তো? জি জি, মানে তার সাথে আপনার টোটাল কত বছর সম্পর্ক চলে? মেয়েটার নাম জানি কি বলছেন আপনি? আপনার স্ত্রীর নাম দিবা কি? দিবা আক্তার।
ইভা ফাহমিদা আক্তার আক্তার, ইভা। তাই তো? ফাহমিদা আক্তার ইভা। ফাহমিদা আক্তার ইভা। ফাহমিদা ফাহমিদা আক্তার। এই ফাহমিদা আক্তার ইভার সাথে আপনার আহ, অর্থাৎ প্রেমের সম্পর্ক কত বছর ধরে বললেন? এই যে প্রেমের এতক্ষণ যে সম্পর্ক হিস্ট্রিটা ছিল বললেন প্রেমের সম্পর্কের কথা, সেটা 2 কত বছর বছর ছিল? ছিল প্রেম। 2 বছর, 2 বছর। 2.5 বছরের এই মতো ছিল প্রেমের সম্পর্ক। 2.5 এই বছরের দুই মতো। বছর, এই আড়াই বছর সম্পর্কের মধ্যে ইভার পরিবারের সাথে আপনার বেশ কয়েকবার যোগাযোগ কিংবা ইভাকে আপনার সাথে বিচ্ছিন্ন করার জন্য অনেক চেষ্টা করছে, তাই তো? যেটা জি বললেন জি। যে আপনার সাথে যেন কথা না বলে, আপনার কাছ থেকে দূরে সরায় রাখা এবং ইত্যাদি ইত্যাদি, তাই তো? মানে 2.5 বছর আপনার সাথে ডিস্টেন্স। এই সম্পর্কটা কি দেশে থাকা অবস্থায় হয়েছিল নাকি বিদেশ চলে আসার পরে হয়েছিল সম্পর্কটা? এটা দেশে থাকা অবস্থায় ছিল। তে দেশে থাকা অবস্থায়। আমি, জি দেশে জি, থাকা দেশ, অবস্থায় সম্পর্ক থেকে শুরু করে আপনি বলে যে টিকিট কাটে দেশে বিয়ে করার জন্য গেলেন, এই মাঝখানে কতদিন? আমার কথাটা বুঝেন না আপনি? বুঝি নাই আপনার কথা। বলছিলাম বলছিলাম যে আপনি যে টিকিট কাটলেন এবং দেশে যে জি। সম্পর্ক ছিল তারপর বিদেশ চলে আসলেন, তারপর টিকিট কেটে দেশে চলে যাচ্ছেন, এখনো যান নাই, যাওয়ার পরিকল্পনা করতেছে, এটা এই মাঝখানে কত বছর চললো? যে আমি বাইরে আসছি মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বাহিরে আসছি ওর সাথে সম্পর্ক শুরু থেকে যাওয়ার আগ পর্যন্ত ছিল 21 মাস। মানে মানে আমি 21 বাইরে আসার মাস পর থেকে দেশে যাওয়ার আগ হ্যাঁ, পর্যন্ত। মানে 21 মাস আরো কিছু দেশে থাকা অবস্থা কিছু সম্পর্ক, তাতে গড়ে 2.5 বছরের একটি সম্পর্ক, তাই তো? দেশে আড়াই থাকার বছর অবস্থায় তিন আরো 5-6 মাস, 7-8 মাসের মতো ছিল। 8 এই যে মাসের মতো এই ছিল। যে এই যে আপনার সাথে যে 21 মাসের সম্পর্ক, আপনি বললেন যে বিদেশ চলে আসছেন 21 মাস ধরে, 21 মাসের ভিতরে ইবাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য কোনো প্ল্যান তারা করছিল কিংবা চেষ্টা করছিল, না, জানেন? বিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে নাই। তো ওর আম্মু বলতেছে ওর সাথে যোগাযোগ না বন্ধ করো, তোরাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি, মানে দিয়ে দেবো এরকম মানে ওকে বলতো। এইভাবে কথা চলছিল। ঠিক আছে, কথা চালিয়ে যান। হ্যাঁ, তারপরে আপনি টিকিট কাটলেন, টিকিট কাটে আপনি দেশে যাওয়ার জন্য প্রক্রিয়া করলেন। তো আমি দেশে যাওয়ার জন্য মনে করেন যে প্রস্তুতি নিতেছি। তো আমার ও আবার কি করছে, আমার এক বোনের সাথে প্রায় সময় কথা বলতো। তো উনাকে জানিয়ে দিছে সবকিছু। হুম। তো জানিয়ে দেওয়ার পরে আমাকে কল দিছে এমনি। দেওয়ার পরে আমাকে বলতেছে, তো এখন কইরে যখন টিকিট যখন কাটিয়ে ফেলছো ভাইয়া, তাহলে অন্য কোনো যাওয়ার দরকার নাই। তোমায় কোথায় যাইবা, কোথায় থাকবা, তুমি তো আর দেশে এখন নতুন, তুমি তো আর দেশে থাকতেছো না, তুমি হুম। বিদেশ থেকে আসবা। তাই আমিও মনে করেন যে ওর জন্য অনেক প্রায় 1.5 লাখ টাকার মতন সামান কিনছি ওর জন্য। শুধু একটা মোবাইল কিনছি প্রায় 60,000 টাকা দিয়ে। তো একটা হুম। আংটি কিনছি প্রায় 40,000 টাকা দিয়ে। তো হুম। আমি ভাবছি আমি যখন ওকে বিয়ে করব, তো ওকে তো আমার বিয়ে যে করবো আমি স্ত্রী হিসেবে, তো ওকে ওকে পুরাটা মর্যাদা দিতে হবে। তো ওরও তো হুম। অধিকার আছে, চাওয়া পাওয়ার অধিকার আছে। ফ্যামিলি ভাবে তো হবে। মনে করেন বিয়ে করলে তো মনে করেন যে অনেক কিছু দিতাম। তো এটা তো সে পাইতেছে না। তো এটা আমার হুম। দায়িত্ব আছে ওকে দেওয়ার। তো হুম। আমার বোনে কি করছে, যে আমার বড় বোন, উনি গলার চেন রেডি করে রেখে দিছে। বলতেছে কানের দুলও আছে, সমস্যা নাই। তুমি যখন ডিসিশন নিয়ে ফেলছো না, আমার কথা শুনবা না, তোমার কাছে তো টাকা নাই, ঠিক আছে। তখন আমার বোনে কি করছে, বলতেছে তোমার এই দেশ থেকে কিনতে হবে না, তুমি আমার কাছ থেকে এখন নিয়ে যাও। তুমি হঠাৎ করে তো টাকা কোথায় পাবা, স্বর্ণের যাই তখন হোক, অনেক দাম বুঝলাম। ছিল। বোন বোন আপনাকে সাপোর্ট করার জন্য আশ্বাস দিতেছে, পরামর্শ দিতেছে। হ্যাঁ, তারপর তো আগে না না, যান। হ্যাঁ। সাপোর্ট করার জন্য না। উনি, আমি যখন টিকিট কেটে ফেলছি দেশে চলে যাব, তো এই মুহূর্তে ইবা কি করছে, আমার আপুকে জানিয়ে দিছে। না, সেটা তো শুনলামই, ইবা আপনার হ্যাঁ। আপুকে জানিয়ে দিছে। তো আপনার এখন আমি হ্যাঁ, যেভাবে হোক বলেন। আমার আপুকে ম্যানেজ করলাম, দেখেন এখন আপনি মানা করেন না, ও বিপদে আছে অনেক। তো ওর অনেক ক্ষতি হয়ে যাবে। তো তারপরে বলতেছে যেটা করো তোমার ভালো যেটা মনে হয় তুমি সেটাই করো। তো আমার বোন হিসাবে উনি আমাকে সাপোর্ট করলো। বলতেছে ও যখন একটা মেয়ে মানুষ, ওকে তো পাঁচের মতো সবকিছু দিতে হয়। তো উনি আমাকে এই গলার চেন, কানের দুল ম্যানেজ করে দিল। তো আমি ওর জন্য একটা আংটি, একটা মোবাইল কিনলাম। তো আমি যখন আবার দেশে চলে আসবো তখন তো মনে করেন যে আমি ওকে মোবাইল দিয়ে আসতে পারবো না। তো এই দেশ থেকে একটা মোবাইল কিনে নিলাম। তো আর যাবতীয় যা সামান লাগে ওর জন্য, কাপড় ধরে মনে করেন সাবান, শ্যাম্পু, সবকিছু টোটাল মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমি ওর জন্য সামান কিনছি। স্বর্ণ মিলাইয়া 1,90,000, প্রায় 2 লাখ টাকার মতন সামান কিনে নিয়ে গেছি ওর জন্য। হুম। তো
দেশে গেলাম, ইমার্জেন্সি ভাবে গেলাম। তো যেদিন গেছি এর পরের দিন এই যে বাংলাদেশে গিয়ে পৌঁছছি 30 তারিখ এ, দুপুর 1:30টার সময়। হুম। তো আমি এখান থেকে মনে করেন যে কি করবো এখন কিছু বুঝতে পারতেছি না একাই। তো আমি এখান থেকে কোনো গাড়িও পাইতেছি না, তো গাড়ি পাইছি এখান থেকে আসলাম রাত্রে 9টার সময় আমাদের অভিজ্ঞতা পৌঁছলাম। হুম। তো অভিজ্ঞতা আসতে আমার 9টা বেজে গেছে। আসার পরে আমাকে লাইনে পাইতেছে না সারাদিন, তো বয়স দিলাম এমনি। আম্মু আমাকে আবার আজকে কবিরাজের কাছে নিয়ে গেছে। তো আমি যাওয়ার আগে ওর আম্মু আবার কি করছে, দিয়ে খেলাইছে। ও রাত্রে ঘুমাই গেছিল গা মোবাইল থেকে, ওর আম্মু যে এগুলা দিয়ে খেলাইছে সামান টামান, আমি দেশে যাইতেছি দিয়ে খেলাইছে। তো আবার সেদিন আবার কবিরাজের কাছে নিয়ে গেছে। তো ওকে জিজ্ঞাসে যে ও কি দেশে আসতেছে? হ্যাঁ আসতেছে। কখন আসতেছে সেটা বলে নাই। তো মানে তুমি কবিরাজ কি ওর সাথে কবিরাজের মতো বলছে, আমি বুঝতে পারছি বিষয়টা। মানে মায়েকে নিয়ে যাচ্ছে যে তুই মাল সামানা কোথায় কেমনে কি, সে বলছে দেশে আসছে কিনা ইত্যাদি। হ্যাঁ, একটু 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 শর্ট করে যাচ্ছি, মানে সব কথাই বলতে হবে না, কিছু কিছু কথা আমরা বুঝে নিচ্ছি। হ্যাঁ, মাল সামানা নিয়ে গেল যে এবং ওর আম্মু নিয়ে গেল। দেখে যাওয়ার পরে ওকে বলতেছে ও কি দেশে আসতেছে, হ্যাঁ বলতেছে দেশে আসতে, কখন আসতেছে সেটা জানে না। তো তুমি কি ওর সাথে যোগাযোগ বন্ধ করবে না? না, কাইটে লাইতে পারেন মাইরে লাইতে পারেন তাতে সমস্যা নাই, কিন্তু আমি ওর সাথে যোগাযোগ বন্ধ করবো না। তো বলতো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বইলা এদিন আবার বিকালে নিয়ে গেছে ওকে কবিরাজের কাছে। তে আমি এদিন দেশে গেছি। তে নিয়ে যাওয়ার পরে আমাকে বই দিছে আম্মু, আবার আমাকে আজকে কবিরাজের কাছে নিয়ে গেছে, কি করছে না করছে জানি না। তো পরের দিন সকালে আমি ফোন দিছি, সকাল 9টার সময় আমি এমন জায়গায় থাকবো। বলছে আচ্ছা ঠিক আছে তুমি ওই জায়গায় থাকো, আমি আসতেছি। ও স্কুলের উদ্দেশ্যে রওনা দিছে। তো আসলো। তা আমি ওকে বুঝাইছি, দেখো এখনো সময় আছে, আমি তোমার আম্মুর সাথে সরাসরি মাইতে আমি দেখি কিছু করতে পারি কিনা এই জামালায় না যাওয়ার থেকে। তো ও বললো আমাকে না, আমি কোনো জামালে যেতে চাই না, আমি কোনো রিস্ক নিতে চাই না, অনেক কষ্ট করছি অনেকও করছি, আর পারবো না, যদি আবার অন্য কোনো ঝামেলা হয়ে যায়। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তারপর ওকে ওকে নিয়ে আসলাম বাংলাদেশ টাইম তখন 31 তারিখ। হুম। 11টায় নিয়ে আইসা আমাদের হবিগঞ্জ নিয়ে গেলাম ওকে। ফুড ম্যারেজ করলাম। ফুড ম্যারেজ করার পরে মনে করেন এই কাবিন কাবিন করলাম। তারপরে মনে করেন যে ইয়া করছে, এই কাজী দিয়ে আবার বিয়ে পড়ানো হলো। তো আপনাকে তার মানে দেখাইলাম। আমি এখানে প্রশ্ন করলাম, এই যে আপনি দেশে গেলেন, দেশে যে সেরে তারপরে ওকে আপনি নিয়ে গেলেন তাই তো? জি ওকে আপনি কাজী অফিসে নিয়ে গেলেন এবং ও আসলো, ইভা আসলো তাই তো? ইভা এসে জি জি কাজী অফিসে গেলেন, কাজী অফিসে যে কি করলেন, আপনি বিয়ে জি। করলেন। এই যে বিয়ের যে এই যে একটি ভিডিও আপনি আমরা আপনাকে আমরা দেখি ভিডিওটা একটু দেখি আমরা, দেখি ভিডিওটার ভিতরে আপনি কি করছেন। হ্যাঁ, এই যে একটা ভিডিও যে আমরা দেখতেছি, এই ভিডিওটা কি, মানে এই ভিডিওটা সম্পর্কে বলেন তো, ভিডিওটা কিসের? এই ভিডিওটা আসলে হলো কি, তো আমরা যখন কোর্ট ম্যারেজ করছি, কোর্ট থেকে কাবিন করবো, ঠিক আছে, তখন বললো হুম। যে আমাদের তো ইসলামের আছে যে, আমার এক ভাই বললো যে কাজী দিয়ে একটু উজুর দিয়ে বিয়ে পড়ানোটা এটা একটা ভালো দিক। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো তো চোখ জানি না। তা উনি বড় ভাই আমাকে বললো আচ্ছা ঠিক আছে। তো নিকা হইলো কাজী সাহেবকে এমনি এমনি বললো আগে তোমরা কাবিনটা করে পেলো, তারপরে এখানের মাঝে এটা হলো আমাদের বিয়ের কাবিনের জন্য আমরা করছি। তো উনি আমাদেরকে বিয়ে পড়াইলো। বিয়ে পড়ানোর পর আমাদের স্বাক্ষর টাক্ষর নিল, নিয়ে পরে দোয়া পড়লো। দোয়া পড়াইয়া তারপরে বললো আচ্ছা ঠিক আছে তোমাদের সবকিছু ওকে হলো, তোমরা হুম। আগামী সপ্তাহে কাবিন নামা পেয়ে যাবা যেটা। হুম। তো ওকে নিয়ে আসার এই পরে যে এই এই যে বিয়েটা করলেন, বিয়ের সময় কে কে ছিল উপস্থিত আপনার? এই যে আমরা কয়েকজন বিয়ের লোককে সময়, দেখতেছি আমরা। হ্যাঁ বিয়ের সময় উপস্থিত ছিল, উনি হলো আমার একজন, একজন হলো আমার ফ্রেন্ড, আর একজন হলো আমার এক যে আমার বোন যে না, হুম। বোনের স্বামীর ছোট ভাই, ঠিক আছে। তো উনি, হুম। আমি তো দেশে গেছি, আমি তো আমার গ্রামের আমার বাসার আমার কেউকে জানাইছি না, আমার বোনই শুধু হুম। জানছিল। তো হুম। উনি আমাকে হেল্প করছে। তো আমি ওনাকে বলছি দিকে ভাই আপনি আসেন এমনি এমনি, আমি তো আর ওখানে একা কিছু করতে পারবো না, তিনি আমাকে একটু হেল্প করছে। তো উনি আসতে চাই না, তারপর আমি বলছি মানে আনছি আমি ওনাকে। তো হুম। আনার পরে আমাদেরকে সবকিছু, আমি তো বুঝি না, আমাকে সবকিছু বুঝাইতে যায়, উনি সবকিছু করাই টেরে দিল। তো হুম। দেওয়ার পরে আমরা মনে করেন যে ও আমার কাছে ছিল 2 দিন, ঠিক আছে।
2 দিন ছিল, এর ভিতরে মনে করেন যে আমাদের বাড়িতে অনেক তুলপাল হইতেছে, অনেক আন্দোলন হইতেছে, এরা অনেক সমস্যা করতেছে। এ, ওরা আসলে জানতো না। তো আমি আমার ফ্যামিলিতে এমনি এমনি বইলা দিছি বিকালে, আমাদের দুপুর 12টার সময় আমাদের বিয়ে হয়ে গেছে কমপ্লিট। তো আমি হুম 2টার সময় বইলা দিছি এমনি এমনি, ও আমার কাছে আছে, আমি ওকে নিয়ে বিয়ে করছি। তো ওদের ফ্যামিলি অনেক ও করতেছে, আমাদের ফ্যামিলিকে অনেক ও করতেছে। তো আমার আব্বু বলছে যে আমার ছেলে বাহির থেকে আইসা তোমার মেয়েকে বিয়ে করছে। হুম আমার কোনো অভিযোগ নাই, আমি কোনো অভিযোগ জানাইতে পারতেছি না। তো তোমার মেয়ে হতে তোমরা অভিযোগ জানাইতেছো। তো আমার ছেলে যতটুকুলা টাকা নষ্ট করে আসছে, তো আমরা তো তোমাদেরকে বলতেছি না যে আমার ছেলেকে কোনো আমরা তোমাদের মেয়ে নিয়ে আসছে। হুম তা আমার আব্বু বলছে যে এতটুকুই, আমার ছেলে যদি নিজে পছন্দ করে, নিজের ভালো থাকে, খুশি থাকে, একটা মেয়েকে বিয়ে করে, তাতে তো আমার কোনো সমস্যা নেই। হুম তে ওরা কি ভাবছে যে এটাকে নিয়ে অনেক ও করছে। তে এরা প্রথমে তো ও করে নাই, বলছে আচ্ছা ঠিক আছে, এরা যে যেহেতু বিয়ে শাদী করে ফেলছে, হুম করে ফেলার পরে এখন বলতেছে, আমার এক চাচা ছিল মেম্বার, ওনার নাম হলো মুবারক মিয়া। তে উনি বলছে আমায়, আমাদের কি বাড়ির আমাদের রক্তেরই হই, ওদের আবার একটু বেশি আপন। তে বলতেছে ছেলে আর মেয়েকে বাড়িতে নিয়ে আসেন, আমার আব্বুকে বলতেছে এটা আমরা একটা সমাধান করে দিই, মিলিয়ে দিব। তে মিলিয়ে দেওয়ার কথা বলে আমাকে বলতেছে আমার ফ্যামিলির থেকে, তখন আমার আব্বু আমার খোঁজ পায় নাই কোথায় আছি, ওনারা জানতোই না কিছু। তা আমি যতটুকু বলছি ও আমার কাছে আছে। হুম তো বলতেছে এমনি এমনি খবর পাঠাইছে, এমনি এমনি বলতেছে যে তুমি ওকে বাড়িতে নিয়ে আসো, এরা বলতেছে মাইনা নিব। তা আমি বলছি ওরা মাইনা নিব না, এরা কাবজাব করবে, অনেক সমস্যা করবে, অনেক কিছু করবে। ওনারা বলতেছে না মাইনা নিব। যে একদিন ছিল এদিন গেছে গা, পরের দিনও বলতেছে কি কথা, ওরা অনেক মতোই আছে মাইনা নিব। আমি বলছি ওরা যদি মাইনা নেয় তাহলে তো আর কোনো সমস্যা না, তো আমার কাছে আছে, ভালো আছে, আমি ওকে নিয়ে পরে যাবো বাড়িতে যখন ভালো লাগে। ও যাইতে চাই না এখন বাড়িতে। তো বলতেছে ও নিয়ে আসো, সমাধান হয়ে গেলে তুমি বাইরে থেকে আসছো, হুম সবকিছু আহ, তোমরা একটা মনে করো ভালো একটা পরিবেশ পেয়ে গেলাম। তাই আমি ওকে বুঝাইলাম, ও যাইতে চাই না। ও যাইতে চাই না কারণ বলতেছে না আমি যাবো না, আমি জানি আমি গেলে আমার ফ্যামিলি, আমার আম্মু আমাকে অনেক করবে, আমার ফ্যামিলি আমাকে অনেক অত্যাচার করবে, আমি এটা পারবো না। হুম ও আমাকে এতটুকুই বলছে যে আমি তোমার সাথে থাকলে আমার যেটা পারে যেটা লাগে সবকিছু করতে পারবো, কিন্তু আমি তোমার কাছ থেকে গেলে আমি কিছু করতে পারবো না, হুম কারণ আমার ফ্যামিলি অনেক হার্ড। তো আমি কিছু এখান থেকে কিছু করতে পারবো না। তো তারপর ওকে বুঝাইলাম দেখো আমাদের বিয়ে শাদী সবকিছু হয়ে গেছে, আশা করি মাইনে, বলতেছে মাইনা নিবে, কিন্তু কোনো সমস্যা করবে না। তারপরে ওকে পরের দিন রাতে 11:30 বাজে আমাদের পারিবারিক ভাবে গ্রামের কাউকে হুম ডাকা হয় নাই, সবাইকে নিয়ে বসছে। তো আমি ওকে বলতেছে ওকে পাঠাইতাম, তা আমাকে না করে বলতেছে আমি পরে যেতাম। ওকে হুম পাঠাইছি, পাঠানোর পরে ওনারা ওকে নিয়ে গেছে, আমার এক ভাই ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাদের পারিবারিক ভাবে যে আমাদের আব্বু ছিল, ওরা ওদের ফ্যামিলি সবাই ছিল, তা আমাদের 4, 5, 6, 7 জন ছিল, বলতেছে মাইনা নিব বিষয়টা। তো এই জন্য হুম কাউকে কিছু করে নাই, কিছু বলে নাই। এ নেওয়ার পরে হুম ওকে দাঁড় করাইছে, বলছে ও আমি ওনাকে বাইরে থেকে আনছি, আনছি আমি ওনাকে, আমি ওনার সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে বিয়ে করছি, হুম ওনার কোনো দোষ নাই, কোনো নাই। তা আচ্ছা ঠিক আছে, হুম আমার চাচাই বললো যে, যে মেম্বার আমাদের গ্রামের, হুম উনি বললো আচ্ছা ঠিক আছে আমার মেয়েটা ওদের কাছে দিয়ে দেবো, আমরা এটা একটা সব একটা অনুষ্ঠান করে এটা একটা মিলাই জিলাই দিব, ওনার কথা হুম যেটা। তো দেওয়ার পরে পরের দিন রাত্রে আমাকে কল দিছে 3টা বাজে, বলতেছে আমার ফ্যামিলি অনেক, আমার আম্মু, আমার ফ্যামিলি, আমার ভাইয়া অনেক কাবজাব করতেছে। ঠিক আছে। তো পরের দিন রাতে 3টা বাজে, 2টা বাজে ওকে নিয়ে থানায় গেছে। হুম থানায় গেছে, এটা আমার এক ভাইয়া দেখছে, আমার চাচতুল ভাই হুম দেখছে। ওরা থানার পাশে, হুম আমার বাইক মাইকো ড্রাইভিং করে তো, তো থানার পাশে ওদের চাচাকে ওর বাইকে দেখছে। দেখার পরে এমনি এমনি মামলা করছে, আমার নামে মামলা করছে। ও আমাকে বললো তোমার নামে মামলা করছে, তুমি দেশে থাইকো না। আমার এরা বলতেছে এমনি মানে এরা বলতেছে ওকে আটকাই ফেলবো, ওকে বাইরে যেতে দিব না, মানে ওরা মেয়ে পেয়ে গেছে, মানে এটা নিয়ে আমাদের উপর জিত রাখবো আমার প্রতি। তো আমি বললাম আমি তোমাকে রেখে যাবো, আমি তোমাকে বিয়ে করছি, এটা তো আমার প্রতি মানে কোনোভাবেই ও মানতে দিচ্ছে না, মানে আমার এটা দিতেছে না। তো ও বলতেছে না তুমি যাও গা, যদি ওর মাইনে নেই তুমি আবার আইসো। তে হুম আমি বললাম না আমি যাবো না। পরের দিন আবার আমার ফ্যামিলির মানুষও দেখতেছি, আমি শুনছি এটা একটা, আমার ভাই বলছে স্বাস্থ্য ভাই রাত্রে দেখছে, ওরা থানায় গেছে, আমার ফ্যামিলিতে হুম বলছে রাত্রে গেছে মামলা করছে,
এটা নিয়ে অনেক সমস্যা করবো শুনতেছি। তো আমার ফ্যামিলি তো বলতেছে তুমি দেশে আসছো বাবা, আমার আব্বু বললো বিয়ে করছো, সমস্যা নাই, যা কিছু লাগে টাকা পয়সা সমস্যা নাই, সবকিছু দিমু, কিন্তু তুমি এখন দেশে থাকো না, তোমার একটা ভবিষ্যৎ আছে, তুমি এখন বাইরে ছিল, তুমি মামলা দেয় তুমি পরে যাইতে পারবে না, তোমার হুম, অনেক সমস্যা হয়ে যাবে, তুমি মাইনা নেই তাইলে তুমি আইসে করো। হুম, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাইলে এখন আমার ফ্যামিলি তো সবাই তো আমার থেকে, ওরা তো আমাকে পালাই দিই নাই, আমাকে মেনে নিছে, ওকেও মেনে হুম, নিছে। তে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। তো আমি ইমার্জেন্সি ভাবে আমি টিকিট কাটছি, হুম, ইমার্জেন্সি ভাবে আমি টিকিট কাটছি। এই যেমন আমি বিকাল 3টা বাজে তখন আমাকে আমার আব্বু কল দিয়ে বলছে ইমার্জেন্সি হুম, আমি টিকিট কাটছি। ঢাকা থেকে আমার এক ভাই থাকে, ওনাকে কল দিছে আমার টিকিট লাগবে ইমার্জেন্সি। তো উনি এখান থেকে, আমি ঢাকা যাইতে যেতে উনি টিকিট উইকেট কাইটা একবারে আমার যে বুকিং পাস সবকিছু হুম, ইমিগ্রেশন ওর থেকে করা হয়ে গেছে, হুম, প্রায় 1.5 লাখ টাকার মতো দিয়ে আমি সবকিছু ওকে করাইলাম। তে দেওয়ার পরে রাত্রে 3টা 45 আমার ফ্লাইট ছিল আবার। হুম, তা আমি এয়ারপোর্টে গেছি, আমি যখন এদেশে আসলাম আইসা পৌঁছছি, তো আমি রুমে আসছি, এর 2 ঘন্টা পরে ওর ভাই আমাকে মেসেঞ্জারে নক দিছে, দেওয়ার পরে বলতেছে যে তুই এয়ারপোর্ট যাইস, তোকে আমি আটকে, তুই এয়ারপোর্ট যাইস কিভাবে দেশটি যাস তুই দেখবো। হুম। তো আমাকে বলতেছে তুই এয়ারপোর্ট তার যাইস মানে কিভাবে তখন যাস আমি তোকে ইতিমধ্যে দেখবো। আপনি চলে আসছেন, মানে ও যে হ্যাঁ কথাটা হ্যাঁ। বললো আহ তার মধ্যে আপনি ইতিমধ্যে আপনি আপনি বিদেশে চলে আসলেন, আপনি জি রুমে জি। ঢুকলেন, তারপরে একটি মেসেজ আসলো। তো তো আমি ওকে বললাম ভাইয়া আপনি একটা কথা শুনেন ঠিক আছে। তো ও আমাকে ওই কথাটা বলার পরে আমি বললাম, আমি তখন আমি ওর সাথে কথা বলছি মেসেজ করতেছি, তো আমি ওকে বললাম তো আমি আসবো না, আমি দেশে গেছি, আমি বিয়ে করছি, আমার তো বাইরে যেতে হবে, আমার তো ইনকাম করতে হবে তাই না, আমি তো বসে থাকলে হবে না। তো বললো যে আমাকে একটা কথা বললো, আমার অনেক রাগ উঠছে। কথাটা হলো গিয়া, ও আমাকে বললো ওর বোন, ঠিক আছে, আমাকে বললো তুই আফসোস করে মরবি, এভাবে হুম, কথাটা বলছে ঠিক আছে, বলতেছে তুই হুম, আফসোস করে মরবি। তখন আমার কি হলো, আমার মাথাটা গরম হয়ে গেছে, হুম, কেননা ওকে নিয়ে কেউ আমার সামনে কোনো সময় কোনো খারাপ কথা বলতে পারে না। তো ওর ভাই হইয়া এই কথাটা বললো, আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি তখন বললাম ভাইয়া দেখেন, আফসোস আমি কেন করবো, আমি একটা ছেলে মানুষ ঠিক আছে, ও একটা মেয়ে মানুষ, যে কথাটা বলছেন না আপনি, যদি আপনার সারা যদি অনেকে হইতো তাহলে আমি অনেক কিছু বলতাম এখন, ঠিক আছে। হুম, তো এত এত কিছু করে কোনো লাভ হবে না ঠিক আছে, যেহেতু ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমার ওর সাথে 3 বছর প্রায় 2.5 বছর উপরে রিলেশন ছিল, তাই আমি ওকে হুম, বিয়ে করছি। আমি হুম, 4 লাখ 5 লাখ টাকার মতন টোটাল আমার টিকিট খরচ হয়ে গেছে। আমি যদি আমার ফ্যামিলিতে বলতাম আমাকে বিয়ে করাইতে, আমাকে বিয়ে করাইলো না। হুম, তো আমি ওকে বিয়ে করার এতগুলা সমস্যা করার কি দরকার ছিল। আমি দেশে গেলাম, 20 মাস 22 মাস পরে আমি দেশে গেছি, আমি দেশে থাকতে পারি নাই। এমনকি আমি এর আগে একবার ওমান গেছি, সত্য কথা আমি ওমান গেছি, 17 দিন ছিলাম, 17 দিন ছিলাম, হুম, আমি থাকতে পারি না, আমি বাড়ি ছাড়া কোথাও থাকতে পারি না, আমার অভ্যাস নাই। কিন্তু এখানে আমি 20 মাস থাকার পর আমি দেশে গেছি, 3 দিন ছিলাম, হুম, 3 দিনের হুম, বেশি আমি থাকতে পারি না, আমার অনেক কষ্ট লাগছে। অথচ আমি আমার আমার ঘরে যাইতে পারি নাই এই মেয়ের জন্য, ওর জন্য। তারপর আমার কোনো সমস্যা ছিল না। তো ওনারা এটা নিয়ে অনেক করতেছে, তো আমার নামে মামলা দিল, আমার বোনের নামে, ওকে দেওয়ার পরে ওকে অনেক চাপ দিয়া, ও আবার কি, যদি আপনি ওকে প্রেশার দেন ও দেন, মনে করেন সত্যি কথা সত্যি কথা কইছে, যা তোর সাথে কে কে ছিল, কেটা তোর সাপোর্ট করছে, কেটা কি করছে, বললো এমনি এমনি ওনার কাছে ছিল। তে আমার আমার 2 বোনের নামে মামলা দিছে, আমার এক হুম, ভাবি উনি কিছু ছিল না ঠিক আছে। তো হুম, এর এক ফ্রেন্ড ছিল বলতে আসতো যাইতো, ঠিক আছে, আমাদের পাশে বাড়ি, আমার ভাবিকে হুম, মামলা দিছে, আমার বিআই কে মামলা দিছে। এমনকি বিআই কে, উনি কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই, আমি যদি বিয়ে করে থাকি, আমি যদি একটা ছেলেকে, আমার বন্ধু হিসেবে আমি ডাক দিই, সে তো আমার পাশে বসে আসবে, সে আর না আসলে আরেকজন হুম, আসতো। তো বিয়ে হুম, করছি আমি, উনি অপরাধ করে নাই, উনাকে পুলিশে থানায় নিছে, থানায় নেওয়ার পরে পুলিশে কি করছে, উনাকে ওদের লোক পাশে বসাইয়া ওকে মাইরা পায়ের হাড্ডি ভেঙে দিছে। ও মাই গড। তে হুম, পায়ের হাড্ডি ভেঙে দিছে পুলিশে, ওদেরকে পাশে বসাইয়া, তখন আমাকে কল দিছে আমি কোথায় আছি, পুলিশে। তে হুম, পুলিশে কল দিছে, তো আমি ধরি নাই, আমি ধরবো কেন, আমি ধরলে বলবে তুই আস, নাহলে ওকে মারবো, হুম, ওরা আর বেশি মারবো আমাকে দেখানোর জন্য। তা আমি ধরি নাই, আমি এমনি জানাইলাম যে এই কাজটা কেন করলো। তে পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে পুলিশ যে আমাদের থানার ওসি,
উনি হলো ওর ভাই, যে বাহির থানার ওসির ভাই, যে আমার যে ওয়াইফ, ওর ভাইয়ের পাশে থাকে। যে ওসির ভাইকে ওকে একটু উপকার করছিল, তো ওর ভাই ওকে বলছে এমনি এমনি আমার বোনের বিষয়টা নিয়ে এমনি এমনি তোমার ভাইকে একটু বলো। তো ও বলছে এমনি এমনি, তো ওর থানাটাকে ওর ফ্যামিলি ভাবতে ফ্যামিলির মধ্যে একটা নিয়ে গেছে, ফ্যামিলির সমস্যা সমাধানে নিয়ে গেছে থানাটাকে। ঠিক আছে, তে উনি মানে কি থানার করছে আর পুলিশকে ব্যবহার এদেরকে করছে, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে পুলিশকে তার জি জি পারিবারিক ভাবে ব্যবহার করছে? জি জি, এইটাই। মানে ওনার ফ্যামিলি মতো ভাবে একটা ব্যবহার করছে। তো ওদের কিছু করা লাগে না, যে আমার নামে মামলা দিছে, শিশু শিশু দিছে, তো ওর বয়স কিন্তু অনেক বেশি। তো ওর আম্মু যখন শুনছে, ওর বয়সটা কমিয়ে ফেলছে। তে বয়স ওর কমাইলো কিভাবে, মেডিকেল মানে বয়স মেডিকেল কমাইলো চেঞ্জ, বলতে? হুম। ওর বয়স 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 হলো গিয়ে যে আপনার এখন আসছিল এই 18 বছর চলতেছে। এটা কাগজটা, আমি হুম। অরিজিনাল কাগজটা আমার আগে যেটা ছিল এটা আমি দুবাই বাইর করছি। তোর মা নতুন যেটা করছিল এটা স্কুলে জমা দিয়ে রাখছে, যেটা স্কুলও হুম। আছে, এটার মাঝে বয়স কম। আগে যেটা করছিল এই ও। কাগজটা ওর কাছে ছিল, তো এইটা আমি হুম। হুম। বলছি এই কাগজটা নিয়ে আসি, এটা লাগবে। ঠিক হুম। আছে, তো এইটা অনলাইন না, এটা অনলাইন থেকে বাতিল করে দিচ্ছে। হুম। তো তারপরে আমি এই কাগজটা এনে দেখলাম এটার মাঝে 18 চলতেছে। তো আমি এটা দিয়ে হুম। আমি বিয়ে সম্পূর্ণ করলাম। তো দিল কি আমার নামে নির্যাতন, ধর্ষণের মামলা দিল। তা আমার কথা হুম। হলো, আমি বললাম যে আমি যদি বিয়ে করে থাকি, আমি বিয়ে করে আমার ওয়াইফের সাথে আমি সময় কাটাই, আমি একসাথে থাকি, যদি আমার বউকে আমি দর্শন করে থাকি, তাহলে প্রত্যেকটা পুরুষ তার ওয়াইফকে দর্শন করে। আমি আমার ভাইকে বললাম, যে আমাদের চাচা আমার মেম্বার, হুম। যে আপনি, উনি আবার সাক্ষী দিছেন, উনি বললেন নিচ্ছে আমাদেরকে সমাধান করে দিবে। সমাধান করে কি করছে, মামলা দিছে। উনি আবার সাক্ষী দিছে মামলার, সাক্ষী দিছে। তে আমার দুইটা বোনকে মামলায় দিছে। ওনার ওনাদের একটা স্বামীর একটা সংসার আছে। আমার হুম। বয়স্ক আব্বু আমার বাড়িতে কেউ না, আমার এক ভাই থাকে কাতার, আমার এক মেজু ভাই উনি বাড়িতে থাকে। তো উনি তো আর বাড়িতে থাকে না, ঢাকায় থাকে। তা আমার আব্বুকে একা অনেক পেরেশানি ফেলাইছে। আমার দুইটা বোন মামলা দিছে। আমার বিআইটাকে মামলা দিয়ে জেলে নিয়ে গেছে। দিয়া বিটিআর দিয়ে ধরাইয়া জেলে নিয়ে গেছে। থানার ওসি কিন্তু এগুলা করাইছে, এদের কিছু করা লাগে না। তে নিয়ে আসাইরা অনেক মারধর করলো। তে আমি, আমার সাথে আমার চাচা মেম্বারের সাথে কথা হইলো, দেখেন আপনি এমনি 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 কয়ে নিছেন, আমাদের বিষয়টা সমাধান করে দিবেন, পারিবারিক ভাবে মিলাই দিবেন। তা আপনি কিন্তু কি করলেন, সমাধান করলেন না, বরঞ্চ আপনি আমাদের থানায় নিয়ে ওদেরকে মামলা দিলেন, মামলা দিয়ে আপনি আবার সাক্ষী দিলেন। হুম। তো আমি এটার কোনো ও পাইতেছি না। তখন এইটাই কি যখন আপনার আমি ভুল ওদের সাথে কথা? তে আমি বললাম, আমি আবার বললাম যে আমি এমনি এমনি কথা বলি, ওর ওই ওর ওই কি থানার থানার ওসি আমাকে পরে দিন আমার কল দিছে। বলতে আমি আমার যে মোবাইল দিয়ে মোবাইলটা নিছিল না ওনাকে কল দিছে, আমি ধরি নাই। তে আমি আমি একজন প্রবাসী হইয়া আমি দেশে গেলাম। ঠিক আছে, দেশে গেলাম, বিয়ে করলাম। বিয়ে করার পরে আমি থানায় গেলাম, আমার ফ্যামিলি, আমার আব্বু থানায় যাইতে চাই। থানায় যাইতে চাইলে কি হয়, থানায় মানে কোনোভাবে কোনো এরা থানার থেকে কোনো উপকার বা কোনো ওই পাইতেছে না। মানে তোকে যে কিছু বলবে, কিছু কমপ্লেন করবে, সেটার কোনো মানে। সুযোগ পাচ্ছে না। এমনকি হুম। আমি ওকে কোর্টে হাজির করাইছি, কোর্টে হাজির করাইলাম। কোর্টে হাজির করানোর পরে আমার কিছু প্রমাণ ছিল, অনেক কিছু ছিল। কোর্টে হাজির করানোর পরে আমার বিআইকে, যে যাকে ধরে নিয়ে গেছিল, ওনাকে আমি জামিন দিল। তো জামিন দেওয়ার পরে আমি তোর মামলা কাগজপত্র দেখি নাই। তে আমাকে কাগজপত্র দিল, সবকিছু দেখলাম। যে ওকে আমি এই সকাল দুপুর 2টার সময় ওকে আমি তুলে নিয়ে, আমি বাহির থেকে এসে জোর করে ওকে তুলে নিয়ে মুখে চিপা দিয়ে নিয়ে ওকে বিয়ে করছি। অথচ মানে ওরই মামলার বয়স ভিতরে যেটা আছে। বলা দরকার, যেটা বলা দরকার সেটাই সেটাই তারা বলছে। কিন্তু এখন আমি আপনাকে বলি, এই যে আপনি যে বিয়ে করলেন, আপনি যে কাহিনীটা আপনি বললেন, আহ, যে বিয়ে করলেন আপনি, আপনার বিয়েকে পুলিশ ধরে নিয়ে গেল, তাদেরকে উপর টর্চার করলো, মারধর করলো, তাদের হাত পা ভেঙে দিল,
পুলিশের কাছে কাছে আপনারা কোনো কিছু বলতে পারতেছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন। কিন্তু আমার প্রশ্ন জি জি হলো যে আপনার বাড়ির পাশেই ইবাদের বাড়ি, সম্ভবত খুব কাছাকাছি। ইবা এবং আপনার সম্পর্কের কথাগুলা মোটামুটি তার পরিবার সবাই জানে, এবং আড়াই এমনকি মাসের আমি একটি সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ এবং এলাকাবাসীও জানে, এলাকাবাসীও জি জানে, সবাই জানে। সবাই যদি জেনে থাকে, তাহলে আপনার এই সম্পর্কটা তারা মেনে না নেওয়ার কারণটা কি? মানে কেন এই সম্পর্কটা মেনে নিচ্ছেন? আপনি তো পয়সাও কামাচ্ছে, আপনি ইনকাম ভালো করতেছেন, আপনি প্রবাসে আছেন, মানে মানে এখানে সমস্যাটা কি আপনি মনে করেন? আসলে সমস্যাটা হলো গিয়ে কি, তো ওর ভাই থাকে একটা নেদারল্যান্ড থাকে, ঠিক আছে। হুম। তো ওর মার কথা হলো আমার ছেলে নেদারল্যান্ড থাকে, আমার মেয়েকে যদি বিয়ে দিই, তে আমি আমি আমার মেয়েকে কোনো এক ইউরোপওয়ালার কাছে বিয়ে দিব, বা ভালো ইনকাম করে, আমার চাইতে ভালো ইনকাম করে তার কাছে দিব। তো ওর কথা হলো ও তো ইনকাম করতেছে, ঠিক আছে, বেশি না করুক, মাসে যতটুকুই করতেছে আমাকে সুখে রাখার মতো করতেছে, আমি সুখে থাকবো, মানে ও বলছে। কিন্তু সেটা ওনারা শুনতেছে না। তো আমরা একবারই বলতে পাশাপাশি ই বাড়ি আর ই বাড়ি। তো ওর ভাই গেছে গত 2 বছর হয়েছে। তো এই কাহিনী হওয়ার পরে ওর আম্মু কিন্তু সত্যি কথা বলে নাই ওদের ফ্যামিলিতে। ওর আম্মু সত্যি কথা বলে নাই, বলছে আমি জানতাম না কিছু, ও আয়সা ওকে জোর করে নিয়ে গেছে। তো ওর ভাই পরের দিন আসছে, আয়সা সাইরা এগুলা কাহিনী করছে, অনেক মানে এটা নিয়ে অনেক তুলপাল করছে। তে আমি বললাম যে এখন আমি তো মোটামুটি ভালো একটা ইনকাম করতেছি, ওর মতো আর 2টা মেয়ে যদি আমি করি, বিয়ে করি, আল্লাহর রহমতে আমার পালার ক্ষমতা আছে। তে হুম। আপনাদের সমস্যাটা কোথায় একটু বলবেন। তে ওর মা বললো আমি আমি দেশে অটো ড্রাইভারি করছি, কথা বুঝেন। তে আমি হুম। দেশে ছিলাম, যখন আমি দেশে ছিলাম খেলাধুলা করতাম, তো ও তখন স্কুলে পড়তো, স্কুলে হুম। পড়তো। তো আমাকে বলতেছে, আমাকে রাস্তায় মানুষ অনেক ছেলে ডিস্টার্ব করে, অনেক কিছু করে। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে দিয়ে আসবো। তো কিভাবে? আমি বললাম এমনি এমনি, আমি একটা গাড়ি নিই। ও এটা তো ভালো না। তারপর আমি বললাম সমস্যা নাই, ঠিক আছে আমি নিই। তো নিয়ে আসে এটা, ওকে নিয়ে আসতাম, নিয়ে দিতাম। তারপরে মনে করি বাকি সময় ফ্যামিলিকে বোঝানোর জন্য কিছু চালাইতাম, ঠিক আছে। যে ফ্যামিলি এটা মেনে নিত না, বলতো তুই ড্রাইভিং করবি কেন, এইসব করবি কেন, এটা আমাদের সমাজে বা আমাদের বাড়ির কেউ কিছু করে না এগুলা। তো আমি বললাম সমস্যা নাই, আমি তার কর্ম মানে করে, বুঝতে কারণ তো পারছি, চুরি আপনি করে যখন খাইছি। দেশে ছিলেন, তখন আপনি যেভাবেই হোক আপনি অটো গাড়ির সাথে জড়িত ছিলেন, এবং অটো গাড়ি জি চালাচ্ছেন, জি অটো সিএনজি যে চালাচ্ছেন। ওর মা, এখন ওর ওর না এখন না আপনারা এবং তারা, আপনাদের বংশ মর্যাদাটা কি দুইজনের সমান? মানে দুইজন কি একই সমান, বংশের, কি একই গোষ্ঠীর? একই বংশের, একই গোষ্ঠীর। একই বংশের একই গোষ্ঠী। তা একই গোষ্ঠীর। আমি, ওর মা আমাকে প্রতিদিন সকালে, তা আমি যখন নিছি না, ওর মা প্রতিদিন সকালে আমাকে তুইলা, ঘুম থেকে তুইলা আমাকে আসতো, নিত ওকে স্কুলে দেওয়ানোর জন্য। যে ওর মাকে যদি, ওর মা যদি না বুঝতে আসতো পারছি তাহলে আমি ও আসতো। বিষয়টা আমি বুঝতে পারছি। মানে তার, তারপরে তিন আপনি মাস অটো 4 মাস কিনলেও, চালাইছি, আপনি 4 মাস অটো চালাইছি পরে কিনলেও এটা আমার কাছে আপনার খারাপ বউ, লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার চার কাছে মাস বিষয়টা খারাপ লাগে। হ্যাঁ, আমি দেখলাম মানুষ এগুলা দাম দেয় না, ওই দিনে আমি ওকে বললাম এমনি এমনি, এটা আমার প্রতি সম্ভব না, এটা আমার বিষয়তে যায় না, ঠিক আছে। তো বললো আচ্ছা ঠিক হুম। আছে কি করবা। তারপরে আমি বলছে তুমি বেচা, এটা বেচা তুমি বাইরে চলে যাও, আমাকে নিতে হবে না, আমাকে টেনশন করতে হবে না, আমি পারবো। তো আমি আসার সময় ওকে বলেছি তুমি যদি আমাকে বিয়ে করো, আমি যেভাবে ভেবে চলতে হইবো। যে স্কুলে বুকরা লাগা যাইতে দিত না, আমি ওকে স্কুলে বুকরা লাগা যাইতে দিছি, বাড়ির বাইরে এক্সট্রা যাইতে দিতে দিই নাই। এমনকি বলছে তোমার আম্মু যদি বাজারে, ওর আব্বু ছিল না, ওর আম্মু দিনে 2 বার 3 বার বাজারে যাইতো। তাই আমি বলছি তোমার আম্মু দিনে 2 বার 3 বার বাজারে যাক, তুমি তোমার আম্মুর সাথে একবার বাজার যেতে পারবা না, সপ্তাহে একবার যেতে পারবা। এমনকি সপ্তাহে 6 দিন স্কুল হয়, ঠিক আছে, তুমি এর মাঝে 3 দিন স্কুলে যাবা, বাকি 2 দিন যাইতে হবে না। কারণ এটা হলো গিয়া তোমার জন্য একটা সেফটি থাকবে। আমি যেভাবে বলি এইভাবে শুনবা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, শুনছে, যেভাবে বলছি এভাবে শুনছে। হুম। আমি মনে করেন এক্সট্রা কোনো জায়গায় যাইতে দিই নাই, কোনো জায়গায় যেটা বলছে শুনছে। তো আমাকে মনে করেন অনেকেও করছে, এই কারণে আমি এতটুকু আগাইছি ওর জন্য। আমি একটু শেষ, আমি আপনাকে একটু শেষ করি, আমি আপনাকে একটু বলি। এই যে আপনি কথাগুলো বললেন, আপনার যে বিয়ের কাহিনীটা বললেন, এই বিয়ের কাহিনীর ভিতরে আমি যা দেখতে পেলাম যে এখানে আপনার মূল সমস্যা দাঁড়াইছে, আপনি একটি সময় 3-4 মাস অটো চালাচ্ছেন, এবং আর্থিক অবস্থা মেয়ের চাইতেও আপনার একটু দুর্বল, মানে
আপনার কথায় যা বুঝলাম, মেয়ের ভাই নেদারল্যান্ড থাকে, আপনি থাকেন মিডল ইস্টে, এখানে একটু পার্থক্য, তারা এটাকে এই মানে একটু পার্থক্য পার্থক্য মনে করছে, পার্থক্য হ্যাঁ? এতটুকু, আর কিছুই না। তা আমার মনে করেন যে জায়গা বাসা আল্লাহর রহমতে যথেষ্ট আছে। যে জায়গা আছে, আমি যদি জায়গা বেচে বিল্ডিং করি, আমি 5 তলা বিল্ডিং করতে পারবো। তো জায়গা তো আর সবাই দেখে না, ঠিক আছে। তে আমি জায়গা রেডি করে রাখছি, করে আমার একটা মানে গড়ে তাহলে চলে আসছে। মেয়ের বাবার মেয়ের পরিবারের এত অহংকার কেন? মানে 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 অহংকার। কি মানে তাদের আসলে তাদের মেয়েটাকে তারা বাড়ির পাশে বিয়ে দিচ্ছে, এটা তাদের নজরে থাকবে, এইটা মানে সমস্যা। আসলে কি? মানে আপনারা কি কখনো পারিবারিক ভাবে বসার কি সুযোগ হয়েছিল কখনো এই ঘটনাটা ঘটার পরে? আমার আব্বু পারিবারিক ভাবে বসা অনেক করছে। আমার আব্বু বলছে, আমি নিজে বলছি, আমি বলছি আমি ওকে বিয়ে করছি, সে আমার স্ত্রী, ঠিক আছে। ওকে যদি আমার ঘরে আনতে গিয়ে যদি আমার যদি শরীরের 1 কেজি রক্ত থাকে আমার ভিতরে, আমি বিচার দিতে হয়, তাও আমি দিয়ে ওকে আমি আনবো। তোমরা কি হুম। চাও, কি লাগবে বলো আমাকে। আমি বললাম আমি গোর করব, গোর করে যে আমি ওকে এসি রুমে রাখবো, ঠিক আছে। আমি ওকে 5 ভরি শূন্য দিয়ে হলো আমি আমার ঘরে আনবো। তাতেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। আমি আমি জানি না এর চেয়ে বেশি একটা মেয়ের জন্য একটা ছেলে কি করতে পারে। আমি যতটুকু করছি, ওই না হাজারের মাঝে একটা ছেলে একটা মেয়ের জন্য এতটুকু করে। আমি এই পর্যন্ত ওর জন্য 8 লাখ 9 লাখ টাকা নষ্ট করছি। তারপর আমি ওদেরকে বললাম যে সমস্যা নাই। আমার বয়স্ক আব্বুরে অনেক পেরেশানি করাইতেছে, বলতেছে বইবের সমাধান আসবে, আজকে 3টা মাস ধরে অনেক অনেক ভোগান্তি ভোগাইতেছে। তা আমার বোনকে মামলা দিছে, ওনাকেও আমি যে বিল করায় ঢাকা হাইকোর্ট থেকে বিল করায় আনলাম। আনার পরে আমার বাড়িতে আসছে, আসার পরে ওর আম্মু দেখছে, দেখে পুলিশকে কল দিতে দেরি হয়েছে, 2 মিনিটের ভিতরে আসতে দেরি হয় নাই। আয়সা হুম। বলতেছে বিল করায় নিয়ে আসতো ভালো হয়েছে, নাইলে খবরই আসছিল তোমার। মানে উনি অনেক করতেছে, বলতেছে তোমার ভাই তো বাইচে গেছে না, বলতেছে তোমার ভাবি আর তোমার আর বোন কই। ওদের অথচ অথচ কিন্তু ওদের নামে মামলাতে কোনো আসামি কোনো নাই, কিন্তু তাদেরকে তো পাইতেছে। তা আমি বুঝলাম এখানে এখানে আমাদের কোনো কিছু করার দেখতেছি না। যে জায়গায় থানাটা ওদের হয়ে গেছে, ওদের একটা আহ, বড় হয়ে গেছে, সেখানে তো আমি কিছু করতে পারতেছি না। মানে এই যে আপনি মানে এই আসলে একটা পরিস্থিতির মধ্যে আপনারা আমি কি আছি। আইনগত আইনের কোনো সহযোগিতা পাচ্ছেন না? মানে আইনের কোনো আইনের কোনো সহযোগিতা পাচ্ছেন না? না, না, আইনের কোনো সহযোগিতা পাচ্ছি না কেন, যে ওর ভাই ওনার ভাইয়ের সাথে একসাথে থাকে। তো ওর ভাই বলছে এই বিষয়টা আপনি একটু দেখে নেবেন। তো উনি দেখে নিতে গিয়ে এটা নিজের ফ্যামিলি বানাই নিচ্ছে। ওসিকে দাওয়াত দিয়ে ওদের বাসায় না খাওয়াইছে, অনেক কিছু আয়োজন করছে। তা আমাকে বলছে আমি তো এই দেশে আসছি, হুম। ওসিতে আসছে এটাও বলছে। আবার ওনার ওদের ফুফাতো ভাই স্যার, ওর সাথে আমার কথা হইতো। এখন তো উনি আমাকে এখন কিছু কি বলছে। অবস্থায়, এখন আপনার ওয়াইফ কোথায় আছে, কি অবস্থায় আছে এবং কি অবস্থায় আছে এখন? এখন অবস্থায় বলতে, তারপরে ওদেরকে দেওয়ার পরেও আমার সাথে 6 দিন 7 দিন যোগাযোগ করছে, হুম। যোগাযোগ করছে। তারপরে ও আমার সাথে যোগাযোগ আর করেনি। সমস্যা ছিল বলতে, মোবাইল পাই নাই হয়তো বা কোনো সমস্যা ছিল, কিন্তু তারপরে আর যোগাযোগ করে নাই। কিন্তু আমি অনেক খবর পাইছি ওর মাকে আবার তাবিজ করতে নিয়ে গেছে, যেটা বলে কবিরাজের কাছে নিয়ে, মানে ওকে আমাকে ভুলানোর জন্য ইয়ে করছে। তো এরকম করে তৈরি দিচ্ছে। তা মানে আমি এখন আপনার আপনার স্ত্রী এখন আপনার শ্বশুর বাড়িতেই, তাই তো? জি, জি, আপনার শ্বশুর বাড়িতে, এবং ওকে আপনার বাড়ির আমাকে কোনো লোক ভুলানোর জন্য, ওখানে যেতে পারে না, তাই তো? না, না, ওকে আলাদা বাড়িতে নিয়ে রাখছে। আপনার ওয়াইফের সাথে কি যোগাযোগ হয়, আপনার কোনোভাবে কি যোগাযোগ হয়? আমি অনেক চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি না। ওকে আলাদা কতদিন রুমে ধরে রাখছে। আপনি দেশ থেকে কতদিন ধরে আসছেন? আমি দেশ থেকে আইসি কালে আজকে 3 মাস হয়েছে। আমি দেশে ছিলাম 3 দিন। তে মনে তিন করেন দিন যে তো ছিলেন আপনি, আজকে তিন চলে। 3 মাস, তিন তিন দিন আপনি বিয়ে শাদী করে তারপরে আপনি যেভাবে হোক আপনি দেশে চলে আসছেন, তাই তো? আবার বিদেশে চলে আসছেন, মানে আপনি জি, দেশে জি, 3 দিন ছিলেন, হ্যাঁ। তার মানে আপনার ওয়াইফ এখন আপনার শ্বশুর বাড়িতে, তাই তো? জি, জি। এবং আপনাকে এখন তো আর এরকম কোনো কিছু করে নাই আপনার স্ত্রী কি এখন এরকম কোনো কিছু করছে যে আপনাকে ডিভোর্স কিংবা আলাদা অন্য কিছু এরকম কোনো কিছু? না, সেটা আমিও কোনো নির্ধারিত কিছু পাই নাই, তাই আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমাকে ভুলানোর জন্য এরা অনেক কিছু মানে করতেছে, ভুলানোর জন্য তারা আমাকে অনেক অত্যাচার যে করছে। যে একটি মানে কি তাবিজ কবজের কথা আপনি বলছিলেন, সেটা হ্যাঁ, আসলে আমরা বিশ্বাস করতে চাই না। কবিরাজের কাছে নিয়ে সেটা আসলে কতটুকু কদিন পর পর ওকে নিয়ে যাই, বাস্তবতা এটা আমি সেটা নিউজ আমরা পাইছি। জানি না। এখন আপনার চাওয়াটা কি, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি একজন প্রবাসী, আসলে আপনি কি বলতে চাচ্ছেন আজকের এই আপনার এই ভিডিওটা কালকে যখন আপলোড করবো তখন দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ আপনার এই কথাগুলো শুনবে এবং আপনার প্রতি সহানুভূতি দেখাবে, মানে আপনি কি চাচ্ছেন?
আপনি কি কি বলতে চাচ্ছেন, এটা এটা প্রকাশ করে আমি কি বলতে চাচ্ছেন? আমি আসলে এতটুকু বলতে চাচ্ছি যে আমি একজন প্রবাসী হইয়া, ঠিক আছে, আমি একজন রিমিটেড যোদ্ধা। তে আমি দেশে গেছি, আমি আইনগতভাবে ইসলামিক শরীয়ত আইন আমি বিয়ে করছি এমনকি বিয়ে করে যদি আমি একটা মেয়ের সাথে আমার ওয়াইফের সাথে আমি সংসার করি, সেটা যদি দর্শন হয়, আমার কথা হলো পৃথিবীর প্রত্যেকটা পুরুষ তার ওয়াইফকে দর্শন করে। কারণ সে আমি বিয়ে করছি, বিয়ে করে সেটা যদি আমি তার সাথে সংসার করি, সে যদি আমার সাথে থাকে, সেটাকে যদি দর্শন করা হয় তাহলে তো এটা কিছু বলার নাই, কারণ আমি তো আইনের আশ্রয়তে আমি বিয়ে করছি ওকে, ঠিক আছে না? তো সেটাকে ওরা কি করলো, দর্শনের মামলা দিয়ে দিল আমার নামে। অথচ কিন্তু আমি ওকে কোনো দিকে দর্শনের কোনো দেখি না। হুম, ও আমাকে এই দেশ থেকে নিয়ে গেছে, নিয়ে বিয়ে করছে। অথচ সে একটা মেয়ে মানুষ দিকে আমি ওর সাথে সম্পর্ক ছিলাম দিদাই আমি ওকে বিয়ে করছি, কারণ আমি ওকে মন থেকে ভালোবাসতাম। ও আমাকে অনেক মন থেকে অনেক ভালোবাসতো। তো এই জন্য আমি ওকে বিয়ে করছি, কারণ ও মেয়ে হিসেবে অনেক ভালো ছিল। তার দিকে যে রকমই হোক, কত সৌন্দর্য না হলো, অন্য কিছু না হলো, ওই মেয়ে হিসেবে অনেক ভালো ছিল। আমি যেটা বলতাম সেটাই শুনতো। তো আমি তার মানে মেয়ে ভাবলাম হিসেবে বিয়ে, অনেক ভালো আপনার কাছে মনে হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে। বিয়ের সুপ্রিয় 2 দিন আগ দর্শক, তো করতে আপনি, হবে। জি আমি আপনার কাছে আরেকটু আরেকটু সময় আপনি পাবেন, 1-1.5 মিনিট আপনি বলার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আপনি একজন প্রবাসী সুমন মিয়া, তার কথাগুলো আপনি শুনলেন। দেখেন, একজন প্রবাসী অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, এবং প্রত্যেকটা প্রবাসী চায় ভালো একটি সংসার করার জন্য। আর এর ভালো সংসারের মধ্যে যদি কোনো কারোর সাথে সম্পর্ক থেকে থাকে, সেই সম্পর্কটাকে আরো ডেভেলপ করার জন্য, সুন্দর করার জন্য কিন্তু তারা কাজ করে থাকেন। কিন্তু দেখেন, এই যে সুমন মিয়া অনেক কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষা, সেই ইভা ফাহিমা বা কি ফাহিমা আক্তার ইভা, তার যার সাথে সম্পর্ক, তার বাড়ির পাশেই তার সম্পর্ক, চাচাতো বোন বলছিলেন, তার সাথে সম্পর্ক দীর্ঘদিনের। তারপরে সেখানে দেশে গিয়ে বিয়ে, তারপরে তার বিরুদ্ধে মামলা, সে মামলার ভয়ে তিনি চলে আসছেন। আর সেই মামলাতে কিন্তু সেই সুমন মিয়ার কথাই যদি আমরা বলতে চাই, তিনি বলছিলেন যে পুলিশ পক্ষপাতিত্ব করে অহেতুক যে যারা এটার সাথে সম্পৃক্ত না, তাদেরকে ধরে নিয়ে ইচ্ছা মতো তাদেরকে মারধর, তাদের পা ভেঙে দেওয়া ইত্যাদি। আসলে আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করব যে প্রত্যেকটা আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার প্রত্যেকটা মানুষ আপনার নিজস্ব, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার। সেখানে যদি আপনি এককভাবে কোনো ব্যক্তির পকেটের লোক হয়ে যান, তাহলে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় এবং সবচেয়ে কষ্টের বিষয়। এই সুমন মিয়ার অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সে যদি কোনো অন্যায় করে থাকে, সেটা আইনগত একটা ব্যবস্থা আছে। কিন্তু তার মানে জি জি। এইটাই নয় যে তার জন্য তার যে ফ্যামিলি যারা আছে, তার ফ্যামিলির সদস্য, তাদের কষ্ট ভোগ করতে হবে, তাদেরকে এটার সাথে ইনভলভ করে তাদের উপর একটি অমানবিক নির্যাতন করতে হবে। এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো বিষয়টা না। এটা অবশ্যই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা অবশ্যই বুঝবে। সমর মিয়া, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আপনার অনেক লম্বা একটি কথা আমরা শুনলাম। শেষ পর্যন্ত আপনি কি চাচ্ছেন এখন? আপনি প্রশাসন এবং দেশবাসী এবং যারা আপনার দেশের মন্ত্রণালয় যারা আছেন, তাদের কাছে আপনি কি বলতে চাচ্ছেন? আমি আসলে এতটুকু বলতে চাই যে আমাদের দেশে প্রত্যেকটা পুরুষই, ঠিক আছে, প্রত্যেকটা পুরুষে কোনো দিকে না কোনো দিকে বিয়ে শাদী নিয়ে, এগুলার মধ্যে আমি দেখলাম যতটা ছেলে রিলেশন করে, পুরুষে বিয়ে করে, রিলেশন করে বিয়ে করে, প্রত্যেকটা পুরুষই আটকে যায়। কারণ আইনগত ভাবে বিয়ে করে, আইনটা তো এরা তো বলছে ইসলামী মোতাবেক ভাবে, এমনকি আইনের অনুসরণ করে তোমরা বিয়ে করো। তাই আমি আইনের সবকিছু মেনে যদি বিয়ে করার পরও যদি আমাকে ভুগতে হয়, তাহলে এটা কিসের আইন? এটা তো কোনো আইন দেখতেছি না আমি। কারণ আমি যদি বিয়ে করে আমি আমার ওয়াইফের সাথে আমি সংসার করে থাকি, সেটা আমার যদি দর্শন করা হয়, আমাকে দর্শনের মামলা দেওয়া হয়, আমার ফ্যামিলিকে ভোগান্তি পালানো হয়, তো সেটা কিসের আইন হবে? আমি তো সেটা বুঝতে পারতেছি না। এমনকি আমি বিগত এই 22 মাসের ভিতরে যা ইনকাম করছি প্রায় এই টাকা আমি সব খরচা করে ফেলছি পর্যন্ত। আমি দেখলাম এই পর্যন্ত তারপর আমি কোনো সমাধান পাচ্ছি না, মানে এটার কোনো কুল কিনারা পাচ্ছি না। তে আমি কি ভালোবেসে ভুল করে ফেলছি? আমি এটাই বুঝতে পারতেছি না। নাকি আমি একটা মেয়ের কথা শুনে আমি ভুল করছি, এটা আমি বুঝতে পারতেছি না। যে আমি যদি ওর কথা না শুনতাম তাহলে হয়তো বা আমি ভালো থাকতে পারতাম, ওর যদি কিছু কিছু একটা ক্ষতি যেত, কিন্তু এটা আমার কিছু হইতো না, কিন্তু ওর হইতো। কিন্তু আমি সেটা চিন্তা না করে আমি ওর দিকে তাকিয়ে ওর চিন্তা করে আমি ওকে বিয়ে করছি।
আমি চাই না ওকে কষ্ট দিতে, কিন্তু আমি যদি ওকে কষ্ট দিতে চাইতাম তাহলে তো মনে করেন যে ওকে বিয়ে করতাম না, ঠিক আছে। তখন আমি ভালোটা চাইতে গিয়ে একটা মেয়ের ভালো চাইতে গিয়ে ওর ইজ্জত সম্মান বাঁচাইতে গিয়ে তখন আমি নিজে দোষী গেলাম, আমার টাকা গেল, আমার ফ্যামিলি ভোগান্তি হলো, এমনকি আমার দুইটা তিনটা বোন, ঠিক আছে, আমার একটা ভাবি, আমার একটা বিয়াই, এরাও ভুগতেছে। আমার বয়স্ক আব্বু, বয়স হয়েছে 70, আজকে 3টা মাস ধরে একটা নলা ভাত খাইতে পারে না শান্তি মতে, এত একটা কষ্টের মধ্যে আছে। আমি প্রত্যেকটা রাত চোখ দিয়ে পানি ফালাইছি, এমনকি আমি মরাজাত পয়সা কান্না করছি, এটা আল্লাহ সাক্ষী। আমি মনাজাতে বসে কত দিন কত রাত আমি কান্না করছি, যা বলার মতো না। এরা এমন একটা অত্যাচার শুরু করছে, আমি কারো কাছে গিয়ে কিছু বলার মতো সাহস পাই না, এর একটা সমাধান পাইতেছি না। না পারতেছি ওকে বলতে, না পারতেছি ফ্যামিলি মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে, না পারতেছি নিজের মনকে শান্তি দিতে। মানে টাকাও গেল, আমার ফ্যামিলির মান সম্মানে গেল, আমার মানুষ বেজ্জতিও হলো, নিজেও মনে করেন যে একটা খারাপের দিকে গেলাম না। মানে কিছুই আমি বেঁচে থাকার মতন আমি কোনো কিছু অধিকার নিজের ভিতরে পাইতেছি না বর্তমানে, এমন একটা তার মানে পরিস্থিতির ভিতরে আমি আপনার আছি। মাতৃভূমি দেশকে ছেড়ে আপনি প্রবাসে আছেন, সেটাও সুখে শান্তিতে যে থাকা সেটাও আপনি পারছেন না। আসলে আমি আপনার জন্য আমাদের কষ্ট বিগত হয়। বিগত তিন মাসের ভিতরে আমি প্রায় বাংলার 50,000 টাকার মতন সুদি খাইছি। আমার নাকে দিয়ে রক্ত পড়ে, আমারও তো এই দেশ থেকে আসার পরে টেনশনের চিন্তায় আমি যখন বেশি ভাবি, বেশি টেনশন করে যাই, কারণ সারাদিন থাকে ডিউটিতে, মন মানসিকতা বেশি ভালো থাকে না। আমার নাক দিয়ে রক্ত পড়তো, এই নাকে রক্ত পড়ায়, তারপরে মনে করেন আমি মাথায় পুঁতি দিয়ে রক্ত চক্কর দিয়ে পড়ে যাই এই টেনশনের প্রেসারে। তাই আমি চিন্তা করে দেখলাম আমাদের বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মধ্যে আপনি যার মনে করেন যার হাতে ক্ষমতা আছে, যার ভাই আছে ভালো পদে, যার আত্মীয়র মধ্যে কিছু আছে, এরারই আইন, এরারই সবকিছু। আর যে বাকি সব মানুষগুলা তাদের কিছুই নাই, তাদের এই বাংলাদেশের ভিতরে মনে করেন যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানে এটা আমি দেশে দেখলাম, কারণ আইনগত ভাবে আমার ওয়াইফকে আমার সাথে ধর্ষণের মামলা দিছে। যে ধর্ষণের মামলা দিল, সেদিন আপনি আমাকে বললেন যে একটা ধর্ষণের মামলা দিয়ে ধর্ষণের একটা রিপোর্ট থাকে। তা আমি দেখলাম সেটা ধর্ষণের কোনো রিপোর্ট নাই, তো ধর্ষণের রিপোর্ট ছাড়া পুলিশ আমাকে এইভাবে কেমন মামলাটা দিল? এটা একটা প্রশ্ন, মানে দর্শনের কোনো আলামত নাই, মানে হ্যাঁ, দর্শনের কোনো ধর্ষণের আলামত যেটাকে বলে। ধর্ষণের কোনো আলামত নাই, ওনারা জানে ধর্ষণ হয় নাই, তারপরে পুলিশে যে ধর্ষণের মামলা দিল, তে উনি কি এটা মামলাটা দেওয়াটা কি উচিত হয়েছে ধর্ষণের রিপোর্ট ছাড়া, ধর্ষণের কোনো একটা ছাড়া? আমার তো সেই সেটা মনে হয় প্রশ্নটাই, না যতটুকু ধারণা। সেই প্রশ্নটা রেখে আমরা আপাতত শেষ করতে চাচ্ছি। আপনার অনেক কথাগুলো আমরা শুনলাম। আপনি প্রশাসন এবং দেশবাসী যারা প্রবাসীরা আপনার এই কথাগুলো আপনার শুনবে, আহ, আসলে হয়তো তারা অনেকে হয়তো অনেকভাবে মন্তব্য করবে, আপনার প্রতি সহানুভূতি জানাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা, দেশের বাইরে আপনারা আছেন, দেশের জন্য অনেক কাজ করেন, কিন্তু আসলে দেশ আপনাদের জন্য আসলে কতটুকু করলো সেটা আসলে সেটা একটা ভাবার বিষয়, যে আপনারা শুধু দেশের কথা ভাবছেন, কাজকর্ম করতেছেন, আমার রেমিটেন্স আমার একটা পাঠাচ্ছেন। কথা, জি। আমরা ঠিকই আমরা দেশের জন্য করতেছি, দেশ আমাদের জন্য লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে আমাদেরকে মারার জন্য, আমরা যেটুকু দেখলাম। কারণ আমরা যদি মনে করেন নিজের ভালোর জন্য বা সমাজের ভালোর জন্য কিছু করতে চাই, তাহলে মনে হয় দেখা যায় কি নিজে খারাপ হয়ে যায়। কারণ আমি যদি দেশে যাইতাম, ওর সাথে আমার সম্পর্ক ছিল, ওর সাথে আমি যদি মনে করেন বিয়ে শাদী না করে এমনি শারীরিক সম্পর্ক যাইতাম, আমি ওর সাথে খারাপ কিছু করতাম, তাহলে আমি দেখলাম কি সেটা ভালো হইতো, কারণ এটা সে কেউ জানতো না। তাই আমি ইসলামী মোতাবেক এমনকি শারীরিক সম্পর্ক ছাড়া ওকে আমি বিয়ে করে আমার ওয়াইফ হিসেবে বানিয়ে আমি ওর সাথে একটা সংসার করতে চাইছিলাম, কিন্তু সেটা কি হলো, আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়াইলো। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমি পড়লাম তার মানে যে মানে আপনার আপনার কথাটা আসলে খুবই যুক্তিসঙ্গত কথা, যে দেশে অহরহ এরকম ঘটনা ঘটছে, যে অনেকের সাথে প্রতারণা করছে, অনেকের সাথে মানে মেলামেশা করার পরে সে পালিয়ে চলে আসছে, তার ওই মেয়েটার জীবন নষ্ট করছে, কিন্তু আপনি সেটা আইনগতভাবে বৈধভাবে তার স্বামী স্ত্রী, তাকে স্ত্রীর মর্যাদা দিয়েও আপনি আজকে শান্তিতে নেই। মানে আপনি আপনি আমি কথাটা আমি বুঝতে আপনাকে আপনি আপনাকে সত্য কথা আপনাকে বলি, ওর সাথে আমার প্রায় 2.5 বছর 3 বছর সম্পর্ক ছিল, আমাদের পাশের বাড়ি, ঠিক আছে। আমি চাইলে ওর রাত রাত ওর সাথে আমি সময় কাটাতে পারতাম, কিন্তু আমি ওর শরীরে কোনোদিন টাচও করি নাই। আমি এই দেশে আসার সময় জাস্ট ওর হাঁটাই ধরছিলাম একবার, তো এছাড়াই কোনো সময় ওর শরীরে কোনো টাচও করি নাই। আমি বলছি তোমাকে বিয়ে করুন, তারপরে
আমি তোমার শরীরে টাচ করতে পারি, যা করতে পারি সেগুলো তখন হবে। কিন্তু আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম। এখন যদি আমি দেশে যাইতাম, তারপরে আমি ওর সাথে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি সবসময় চাইছি যে আমি বিয়ে করি, মানে বৈধর যেটাই করি, মধ্যে, হ্যাঁ, বৈধের বৈধতার মধ্যে মধ্যে, থাকতে। আমি বৈধের মধ্যে বিয়ে থাকবেন। করলাম, আমি বৈধের দেশে মধ্যে গেছি, আপনি গিয়ে তারপরে গিয়ে জি জি সে বৈধতার মধ্যে গিয়ে আপনি ফেঁসে গেছেন, আমরা বলতে দেখেন, পারি। আমি দেশে গেছি চাইলে ওর সাথে আমার পাশের বাড়ি, আমি রাত্রে ওর সাথে দেখা করতে পারতাম, সকালে দেখা করতাম না, আমি দেখা করি না। আমি বলছি তুমি ডাইরেক্ট তুমি কোর্টে আসবা, কোর্টে আমি কাজে ডাকছি, সবকিছু দেখে রেডি করে রাখছি। আমি বলছি কোর্টে আসবে, বিয়ে করব, তারপরে আমাদের মধ্যে যা হবে। তো তার আগে আমি তোমার শরীরে স্পষ্ট বা তোমার কাছে চাইলাম তোমাকে জড়াই দিলাম, এতটুকু আমি করবো না। তা ও বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আমি গেলাম ওকে আইনা, তারপরে তো আমি বিয়ে কইরা যদি আমার ওয়াইফের সাথে আমি সময় কাটাই, আমার ওয়াইফের যদি আমার সাথে থাকে, আমার পাশে থাকে, সেটা যদি দর্শন হয়, তা আমি বলবো কি বাংলাদেশের ভিতরে কোনো মানুষ বিয়ে করে নাই, এমনকি প্রত্যেকটা পুরুষ তার বউকে দর্শন করে। আমার যেটা, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, কারণ এটা তো আইনে আমাকে শিখাইছে। আমি আমার আমার কাবিন আছে, আমার কাবিন আছে, বিয়ের কাবিন আছে, যেটা অনলাইন হয়েছে, সেটা কি আইন দেখে না? আমি কি ওকে কি আমি জোর করে নিয়ে আমি কাবিন করাইছি? আমি প্রমাণ আছে, আমি যাবো 3 বছরের প্রমাণ আছে, ওর সাথে রিলেশন ছিল, আমি ওকে বিয়ে করছি। যে বিয়ে করার পরে যদি আমাকে দোষিতা, এমনকি আরো অনেক মিথ্যা অনেক অভিযোগ দিয়ে আমাকে যদি ফাঁসানো হয়, তাহলে আমি দেশের আইনটা পাইলাম কোথায়? এমনকি নিজের নিজের যে মনের একটা কষ্ট, এটা তো মনে করেন যে কারো কাছে বলার মতো না। ঠিক আছে, আমি এত কিছু করার পরে আমি তো সবকিছু লিগ্যাল ভাবে করছি। আমি ওকে বিয়ে করছি লিগ্যাল ভাবে, আমি ওর সম্পর্ক করছি ওর সাথে লিগ্যাল ভাবে, আমি ওর জন্য সবকিছু রেডি করছি। আমি প্রায় এই পর্যন্ত 8 লাখ 8.5 লাখ টাকা অর্থ নষ্ট করছি, তা তো আমার কোনো এক পরিমাণ দুঃখ নেই। আমার দুঃখ হলো এটা, আমি সঠিক কোনো বিচার পাই নাই, সঠিক কোনো পাই নাই। আপনি দেখেন, একটা মেয়ের জন্য একটা ছেলে জি যেতে বেশি করতে করতে পারে। আমি ওর জন্য এক কথা আমি দেশে গেছি গা, কারণ ও কষ্ট পাইবো দেখে জি, গিয়ে ওকে অসংখ্য বিয়ে করছি। ধন্যবাদ সুমন মিয়া। কারণ আপনি যে কথাগুলো বললেন আসলে খুবই কথাগুলা মর্মান্তিক কিছু কথা। কারণ হলো যে আপনি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে একটি মেয়ের পিছনে আপনি খরচ করতেছেন, সেই মেয়েটাও আপনার সাথে সংসার করার জন্য ইচ্ছুক আছে এবং সংসার করার জন্য সে চেষ্টায় আছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার বাবা মা। আর তার বাবা মার একটি কথাই, সেটা হলো যে আপনার কথা তার থেকে বাবা যেটা না, তার বুঝতে মা। পারলাম, তার মা, সরি, তার মা এটা বাধা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আশা করি আপনার বিষয়টা খুব দ্রুতই সমাধান হবে এবং আপনি আপনার যে ভালোবাসার মানুষটি সেই ইবা ফাহমিদা আক্তার ইবা অবশ্যই আপনার কাছে ফেরত আসবে, সেটাই আমরা দ্রুত আশা ব্যক্ত করতেছি। এবং আশা করি আপনার যে যে আপনার কোন জেলার কথা বলছিলেন, সুনামগঞ্জ তাই তো? আমার জি না না, হবিগঞ্জ, হবিগঞ্জ, হবিগঞ্জ জেলা হবিগঞ্জ মাধবপুর থানা। মাধবপুর থানা। আশা করি জি মাধবপুর জি থানার যারা অফিসার ইনচার্জ, পুলিশ প্রশাসনে যারা আছেন এবং হবিগঞ্জ জেলার এসপি মহোদয় যিনি আছেন, আশা করি এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবেন। বিশেষ করে একজন রেমিটেন্স যোদ্ধা, একটি যে রেমিটেন্স যোদ্ধা দেশের কাছে শুধু এতটুকুই চায় যে তারা নিরাপদে সুন্দরভাবে তারা যেন তাদের সেই বাকি সময়টুকু কাটিয়ে দিতে পারে। এখন বিদেশের বাড়িতে যদি তারা নিরাপদ থাকতে পারে, অথচ জন্মভূমি মাটিতে এসে কিন্তু তারা নিরাপদ থাকতে পারে না। এই বিষয়টি অবশ্যই হবিগঞ্জ যে পুলিশ সুপার আছেন তিনি অবশ্যই বিষয়টি দেখবেন এবং মাধবপুর থানার যে ওসি মহোদয় আছেন তিনি অবশ্যই দেখবেন। এই ভিডিওটি যখনই আপলোড হবে, যখন আপনারা দেখবেন, অবশ্যই এই সুমন মিয়ার যে বিষয়টি সেটা যেন অবশ্যই প্রশাসনের নজরে আসে এবং আশা করি প্রশাসন এবং স্থানীয় যারা আছেন তারা বসে এই বিষয়টি নিষ্পত্তি করে দিতে পারবেন। কারণ যে মেয়েটার কথা বলছিলেন সেই মেয়েটার কে তো এখান থেকে যদি সুমনের কাছ থেকে নিয়েও যায় অন্য জায়গায়, সেখানে তো আবার তাকে বিয়েই দিতে হবে, তাকে তো বাড়িতে রাখতে পারবে না, অবশ্যই তাকে বিয়েই দিতে হবে। এখন যদি সুমনের সাথে বিয়ে হয়ে গেছে, যেভাবেই হোক সেটা বিয়ে হয়ে গেছে, সেটা যদি আইনগত ভাবে এবং সামাজিক ভাবে যদি এটাকে সুন্দর করে তুলে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে সুমন এবং ইবার জীবনের যে ইতি সেটা অবশ্যই ঘটবে এবং সুন্দর তাদের জীবনটা চলে যাবে। সুমন, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যদি আপনার কোনো কথা থাকে আমরা পরবর্তীতে হয়তো আবার আপনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। সুমন, ভালো থাকেন তাহলে। সুপ্রিয় দর্শক, যারা প্রবাস থেকে দেখবেন এবং যারা দেখার জন্য অপেক্ষা করছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সুমন মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সেই সুদূর প্রবাস থেকে। আপনি কোন দেশে বলছিলেন? আরব আমিরাত নাকি? জি জি, দুবাই, আরব, আরব দুবাই, আমিরাত। দুবাই।
আপনি দুবাই থেকে বলছিলেন, সুপ্রিয় দর্শক, দুবাই থেকে যুক্ত হয়েছিলেন সুমন মিয়া। যদি আপনাদের জীবনেও এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেটা যদি আপনারা প্রকাশ করতে চান, অবশ্যই নিচের স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকেও সেই কথাগুলো প্রচার করার জন্য চেষ্টা করব, এবং আশা করি সমাধানের জন্য যদি আমাদের কোনো ইয়ে থাকে, ওয়ে থাকে, সেটাও আমরা করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।